এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। লন্ডনের শহরে করোনা সংক্রমণ খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কিন্তু এই সংক্রমণ খুব একটা মানুষের মধ্যে মধ্যেই দেখা যায়। কিন্তু তবুও সংক্রমণ বেড়েই চলেছে, আর এই সংক্রমণের শিকার হয়েছে আমাদের গল্পের হিরো, নাম পারভেজ হোসেন আকাশ। গল্পের লেখক হিসেবে ওনাকে সবাই জগতে পারভেজ হোসেন নামে চেনে, কিন্তু গল্পের চরিত্রে ওনাকে আকাশ নামে সবাই চেনে। লেখকের সম্পর্কে বেশি বর্ণনা না দিয়ে চলুন এবার আসি গল্পে। সকালবেলা যেখানে আকাশ ভোর 5টায় উঠে যেত, সেখানে আজকে সকাল 7টা বেজে গিয়েছে। আকাশ না ওঠায় বডিগার্ডগুলো অনেকবার কল দিয়ে আকাশকে ওঠানোর চেষ্টা করে, কিন্তু আকাশ কলও রিসিভ করছে না। এদিকে বডিগার্ডগুলো দরজা ভেঙেও ভেতরে ঢুকতে পারবে না, কারণ দরজায় অনেক সিকিউরিটি দিয়ে রাখা। এতে করে এই দরজা এত সহজে ভাঙতে পারবে না। তাই ওনারা গিয়ে মিসেস পারুল আক্তারকে গিয়ে বলে, ম্যাম, একটা সমস্যা হয়ে গিয়েছে। কি সমস্যা হয়েছে? আকাশ কি তোমাদের কিছু বলেছে? না ম্যাম, তেমন কিছু না, আসলে 7টা বেজে গিয়েছে, কিন্তু স্যার এখনো ঘুম থেকে উঠছে না। কি বলো? তোমাকে ওকে কল করেনি? ম্যাম, সব করেছি, কিন্তু ওনার সারা শব্দ পাচ্ছি না। তাই বলছিলাম কি, আপনি গিয়ে যদি দরজাটা খুলে দেন তাহলে আমরা ভিতরে গিয়ে সব কিছু চেক করে নিতে পারবো। আচ্ছা, আমি ঈশাকে বলতেছি, ও দরজা খুলে দিবে। ঈশা হচ্ছে আকাশের ছোট্ট বোন, আকাশের অনেক আদরের। ঈশা আকাশের থেকে 6 বছরের ছোট হবে, কিন্তু অনেক দুষ্টু হচ্ছে ঈশা। ঈশা, এই ঈশা, তাড়াতাড়ি একটু এদিকে আয় তো মা। কি হয়েছে আম্মু, এভাবে ডাকছো কেন? তোর ভাইয়া এখনো ওঠেনি, তুই একটু ওদের দরজাটা খুলে দে। ঠিক আছে আম্মু, তবে তোমার ছেলেকে একটা বিয়ে দিলেই তো পারো, সব সময় আমাদের জ্বালিয়েই মারে। আমাকে না বলে তোর ভাইয়াকে কথাটা বল, গিয়ে বলছি। এখন যা, ওদের দরজা খুলে দে। যাচ্ছি তো, ধুর, ভালো লাগে না। ঈশা ওদের নিয়ে ওর ভাইয়ার রুমের সামনে আসে। এসে ওখানে দরজার সামনে সিকিউরিটি বক্সে ঈশা ওর হাতের চাপ ও চোখের রেটিনা দিতেই দরজা খুলে যায়। দরজা খুলে ভেতরে দিয়ে দেখে আকাশ ঘুমাচ্ছে, তবে অন্যভাবে। তাই ঈশার একটু সন্দেহ হলো। এতে করেও আকাশের কাছে গেল এবং হাত ধরতেই দেখে আকাশের হাত অনেক গরম হয়ে আছে। এই এসিতেও ভাইয়ার শরীর গরম হয়ে আছে। ম্যাম, কোনো সমস্যা? তাড়াতাড়ি ডক্টর আঙ্কেলকে কল দিয়ে আসতে বলেন, ভাইয়ার শরীর গরম হয়ে আছে। আমি এক্ষুনি ওনাকে কল করে আসতে বলছি। দরকার হলেই গাড়ি পাঠান, নয়তো আমাদের পাইলটকে বলেন ওনাকে তাড়াতাড়ি নিয়ে আসতে, সাথে আব্বু আম্মুকেও বলেন এখানে আসতে। এদিকে বডিগার্ডগুলো আকাশের বাবা মাকে ডাকতে যায়, আর আরেকজনকে পাঠায় ফাইলটাকে বলতে যে ডাক্তারকে যেন নিয়ে আসে। এইদিকে আকাশের কথা শুনে ওর বাবা মা রুমে এসে আকাশকে দেখতে থাকে। এইদিকে আকাশের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, তাই ওনারা একটু বেশি চিন্তিত। এইদিকে ঈশা তো ভাইয়া, এই ভাইয়া, কথা বলো, কথা বলো ভাইয়া। সাথে আকাশের বাবা মা ওনারাও কিছু কান্না করছে। ডক্টর আসতে দেরি দেখে ঈশা চেঁচিয়ে বলে, ডক্টরকে আনতে এত দেরি হলো কেন? কি করতেছিলেন কি আপনারা? হ্যাঁ, এই তো ম্যাম, আর 5 মিনিট লাগবে ডাক্তার আসতে। 5 মিনিট পর পাইলট হেলিকপ্টার ল্যান্ড করে আকাশদের বাড়ির সামনে। হেলিকপ্টার থেকে ডক্টর নেমে আকাশের রুমে চলে আসে। আগে দেখো না ভাইয়ার কি হয়েছে। ভাইয়া অনেকক্ষণ ধরেই কথা বলছে না, তার উপর শরীরও গরম হয়ে আছে। ঈশা মামনি, আমি জানি তোমার ভাইয়াকে একটু বেশি ভালোবাসো, তাই এমনটা হচ্ছে। তবে চিন্তা করো না, আমি একটা ইনজেকশন দিচ্ছি, এটাতে ওর জ্ঞান ফিরে আসবে। তবে আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ওর জ্বর হয়েছে তাই। এই ঔষধগুলো আনলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আঙ্কেল, বডিগার্ড আপনাকে দিয়ে আসবে, আর সাথে ওষুধও নিয়ে আসবে। তাহলে আমি যাচ্ছি। ঔষধ খাওয়ানোর পর আকাশের অবস্থা আমাকে জানাবে। এখন ঔষধ আনা পর্যন্ত ওর কপালে রুমাল ভিজিয়ে পানি দাও।
এতে কিছুটা কমবে, তারপর ওরা ওষুধ আনলে তা খাওয়াবে। ঠিক আছে ডাক্তার আঙ্কেল, আমি তাহলে তাই করতেছি। ডক্টর চলে যায়, সাথে ঈশা দুজন বডিগার্ডকে পাঠায় ডক্টরের সাথে গিয়ে ওষুধ আনার জন্য। ওরা 30 মিনিট পর এলো ওষুধ নিয়ে, কিন্তু এর আগেই আকাশের জ্ঞান ফিরে এসেছে। আকাশ জ্ঞান ফিরে তাকিয়ে দেখে ঈশা ওর কাপড়ে পানি দিচ্ছে আর আকাশের মা বসে আছে। মা, আমি ঠিক আছি তো, দেখো আমার কিচ্ছু হয়নি। তোকে কয়েকদিন অফিস যেতে হবে না, তোর আব্বুকে আমি অফিসে পাঠাচ্ছি অনেক বুঝিয়ে। তুই সুস্থ না হওয়া পর্যন্ত তোর আব্বুই অফিস যাবে। কিন্তু মা। কোনো কিন্তু না, তুই রেস্ট নে, আর ঈশা তোর পাশে থাকবে। কিন্তু ঈশা তো সব সময় থাকতে পারবে না। তা নিয়ে তোকে ভাবতে হবে না। আম্মু তুমি খাবার আনো, আমি ভাইয়াকে খাইয়ে দিয়ে ভার্সিটিতে যাব। তুই বস, আমি খাবার নিয়ে আসতেছি। পারুল আক্তার নিচে চলে যায় খাবার আনতে। এদিকে আকাশ ও ঈশা ওরা কথা বলতে থাকে। পারুল আক্তার খাবার দিয়ে চলে যায়। ঈশা খাবার হাতে নিয়ে আকাশকে খাওয়াতে থাকে। খাবার খেতে খেতে আকাশ চোখ দিয়ে পানি বের করে দেয়। কি হয়েছে ভাইয়া, চোখে পানি কেন? তেমন কিছু না, তোর মতো বোন যেন সবার গড়ে গড়ে হয়। তোর মতো ভাইও যেন সবার ঘরেই হয়। এখন তাড়াতাড়ি খাবার খেয়ে রেস্ট নি, আমি ভার্সিটিতে যাব। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় বডিগার্ড নিতে কিন্তু ভুলবি না। ঠিক আছে নিয়ে যাব। বিরক্ত হয়ে কথাটা বলল। দেখ, ওরা সাথে থাকলে তোর কোনো ক্ষতি হবে না। তাছাড়া তোর ভালোর জন্য বলেছি। তুই যদি চাস তো তোর সাথে মেয়ে 2জন বডিগার্ড রাখতে পারি। না থাক, লাগবে না আমার। আচ্ছা ভাইয়া, আমি তাহলে রেডি হয়ে ভার্সিটিতে যাচ্ছি। তুই কিন্তু সুস্থ না হওয়া পর্যন্ত কোথাও যাবি না। ঠিক আছে, কোথাও যাচ্ছি না আমি। ঈশা চলে আসে ভার্সিটিতে। ভার্সিটিতে এসে ক্লাস শেষ করে সেখানে ঈশা ওর বান্ধবীদের সাথে আড্ডা দেয়। সেখানে আজকে ঈশা বলে আড্ডা দেবে না, তার কারণ ওরা জানতে চাইলে ঈশা বলে, আসলে আজ সকাল থেকেই ভাইয়া অসুস্থ ছিল, তাই আমি তাড়াতাড়ি বাসায় চলে যাব। কি হয়েছে তোর ভাইয়া? জ্বর হয়েছিল, সাথে ভাইয়ার জ্ঞানও ছিল না। পরে ডক্টর আঙ্কেল এসে ওষুধ দিয়ে গিয়েছে। কি বলছিস এগুলো? এখন তো জ্বর হলেই দেখ ইরা, এসব আবল তাবল কিচ্ছু বলবি না। আমার দেরি হয়ে যাচ্ছে, ভাইয়াকে নিয়ে খাইয়ে দিতে হবে। আর ইউ শিওর তুই এখনো তোর ভাইয়াকে খাইয়ে দিস? সব সময় দিই না, যখন ভাইয়া অসুস্থ থাকে নিজে নিজে খেতে পারে না তখন আমি খাইয়ে দিই। তাছাড়া ভাইয়াও আমার অসুস্থতার সময় খাইয়ে দেয়। তাহলে আমি আজ উঠি। এইদিকে ঈশা চলে যায়। অন্যদিকে এই ফাঁকে আপনাদের ইরার সম্পর্কে কিছু কথা বলি। এরা হচ্ছে আমাদের গল্পের নায়িকা। দেখতে সুন্দর, তাছাড়া পড়াশোনায় অনেক মেধাবী। এরার বাবারও অনেক সম্পত্তি আছে। শহরে ওনারও একটা নাম আছে, কিন্তু না ঈশাদের থেকে অনেক কম। তুই যখন চলে যাবি তখন আজকে না হয় আড্ডা দিলাম না? চল তাহলে আমরা উঠি, কিন্তু আমরা আজকে সবাই তোর বাড়িতে যাব। তাহলে তো ভালোই হবে। তাহলে চল তোরা গাড়ি নিয়ে আমার পিছু পিছু আয়। ওরা গাড়ি নিয়ে ঈশাকে ফলো করতে থাকে। ঈশা গাড়ি নিয়ে ভেতরে চলে যায়। ঈশান বান্ধবীরা গাড়ি নিয়ে ঢুকতে গেলে সিকিউরিটি ওদের চেক করতে গেলে ঈশা বারণ করে। সিকিউরিটি, ওরা আমার বান্ধবী, ওদের চেক করতে হবে না। ঈশার কথায় ওরা কোনো চেক না করেই ওদের ভেতরে ঢুকতে দিল। ওরা তো বাড়ির ভেতরে ঢুকেই অবাক হয়ে গেল। এটা তোদের বাড়ি? তাও এত বড়, তার উপর এতগুলো গাড়ি, বাইক এবং হেলিকপ্টার। কোথায় আর বড়, আসলে এইগুলো ভাইয়া ব্যবহার করে। আমাকে 2টা গাড়ি দিয়েছে, আমি এই জন্য এক এক দিন এক একটা নিয়েই যাই। এখন ভিতরে আয়। ঈশা ওদের নিয়ে ভেতরে যায়, ওখানে ওদের ড্রয়িং রুমে বসতে দেয়। তখন ঈশার মা বলে ওঠে, এরা কে ঈশা? এদের তো চিনলাম না। ওরা আমার বান্ধবী। এরপর ঈশার বান্ধবীগুলো ঈশার আম্মুকে সালাম দেয়। ঈশার আম্মু সালাম নেয়। তোমরা বসো, আমি তোমাদের জন্য নাস্তা দিচ্ছি। তোমরা আজকে দুপুরে খেয়ে তারপরে এখান থেকে যাবে। না আন্টি, আমরা কিছু খাবো না। তা বললে হবে না, তোরা প্রথম আমার বাড়িতেই এসেছিস, তাই না খেয়ে যেতেই পারবি না কেউ। কিন্তু ঈশা। কোনো কিন্তু নয় আম্মু, তুমি এখন নাস্তা দাও, পরে ওরা লাঞ্চ করে যাবে। এখন আমি ওদের আমার রুমে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যা। ঈশা ওদের নিয়ে রুমে চলে আসে। তখনই ইরা বলে,
এখানে এসেছি তোর ভাইয়াকে দেখতে, কিন্তু তুই তো। আচ্ছা, আমার ভাইয়াকে দেখতে তুই এত এক্সাইটেড কেন বলতো? আমি কত এক্সাইটেড, তোর ভাইয়া অসুস্থ তাই আমি দেখতে চেয়েছি। তাছাড়া তুই তো কোনোদিন বলিসও নি যে তোর ভাই আছে। ইস, সত্যি তোমাদের বলতে ভুলে গিয়েছি। আসলে ভাইয়া আমাকে না না করে দিয়েছিল ওর ব্যাপারে কাউকে বলতে, কিন্তু আজকে ভাইয়ার অসুস্থতার জন্য না চাইতেও বলেই দিলাম। বুঝতেই তো পারছিস এখন পরিস্থিতি এতটাই খারাপ যে জ্বর হলেই ভয় করে। হয়েছে হয়েছে, তোকে আর সাফাই গাইতে হবে না। শোন, তোরা নাস্তা কর, আমি দেখে আসি ভাইয়া কি করছে। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসবে কিন্তু। ঈশা ওখান থেকে গিয়ে ওর ভাইয়ার রুমে যায়। ওখানে দেখে ওর ভাইয়া বসে আছে, তবে জ্বর এখনো কমেনি। তাই ঈশা ওর ভাইয়াকে কিন্তু নাস্তা ভাইয়া, করাতে আমার যাবে, কিছু। তখন আকাশ বলে, না আয়শা, ভাইয়া এখন কিছু খাবো না, তুই আমাকে খাইয়ে দে, আমি না হয় খেয়ে একটু ঘুমিয়ে যাব। তোর কি, তা তো বলবি। ঠিক আছে, তুই বস, আমি খাবার নিয়ে আসতেছি। ঈশা খাবার নিয়ে এসে আকাশকে খাইয়ে দেয়। আকাশ খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করেই ঈশা আকাশকে ওষুধ খাইয়ে দেয়। ওষুধ খেয়ে আকাশ ঘুমিয়ে পড়ে। এরপর ঈশা ওখান থেকে চলে আসে ওর রুমে। কি রে, এত লেট কেন করলি? আর বলিস না, ভাইয়াকে নাস্তা করতে বলেছিলাম কিন্তু ভাইয়া নাস্তা খাবেই না, তাই আমি ভাইয়াকে একসাথেই দুপুরে লাঞ্চ করিয়ে দিলাম। এখন ভাইয়া ঘুমাচ্ছে। কি, আমরা ওনাকে এসেছি দেখতে, সেখানে তুই কি না ওনাকে ঘুম পাড়িয়ে দিলি? আহ, তোরা এত চিন্তা কেন করছিস? তোরা তো এখন এখান থেকে যেতে যেতেই বিকাল হবে, ততক্ষণেই যদি ভাইয়া উঠেই যায় তাহলে তো ভালোই হবে। যদি না উঠি তাহলে ভাইয়াকে দেখেই চলে যাবি। তা অবশ্য করা যায়, কিন্তু তোর রুমের সাথে এই দরজাটা কিসের? এটা তো বারান্দায় যাওয়ার জন্য দরজা। কি, তোর রুমের সাথে বারান্দাও আছে? সবই আছে, চল তোদের বারান্দায় নিয়ে যাই। ঈশা ওর বান্ধবীদের নিয়ে বারান্দায় চলে যায়। ঈশার বারান্দায় অনেক রকমের গাছ লাগানো আছে। এই প্রতিটা গাছই অনেক সুন্দর। ওরা ওখানে চেয়ারে বসে বসে আড্ডা দিচ্ছে। দুপুর 2টা বাজে, তাই ঈশা ওদের নিয়ে নিচে নামে ড্রয়িং রুমে। ওখানে ওদেরকে এনে বসতে দেয়। তোরা বস, আমি তোদের খাবার সার্ভ করে দিচ্ছি। বাড়িতে তো অনেক লোক আছে, তুই আমাদের সাথে বস, তোকে কষ্ট করতে হবে না। না, তোদের আমি নিজের হাতেই খাবার সার্ভ করে খাওয়াবো, তাই তোরা কোনো কথা না বলে খেতে শুরু কর। ওরা সবাই মিলে খেতে থাকে। খাওয়া শেষ করলে ঈশা ওদের নিয়ে রুমে চলে আসে। তোরা রেস্ট কর, আমি আসছি। তার আগে আমাদের তোর ভাইয়ের রুমে নিয়ে যা, আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ থাকি, ততক্ষণে তোর খাওয়াও হয়ে যাবে। আচ্ছা চল তাহলে আমার সাথে। ঈশা ওদের রুমের সামনে এনে দরজার পাশে হাত রাখতেই দরজা খুলে যায়। তা দেখে ওরা কিছুটা অবাক হয়, কেননা আজকাল কেউ দরজায়ও সিকিউরিটি সিস্টেম করে রাখে। তা তো এখানে না আসে জানতেই পারতো না ওরা। চল তাহলে ভেতরে যাই, তবে ভিতরে এই কোনো শব্দ করা যাবে না। ঠিক আছে, কোনো শব্দ করব না। ওরা ভেতরে গিয়ে আকাশ ঘুমাচ্ছে এটা দেখতে পায়। এরা তো আকাশকে দেখে একদম ফিদা হয়ে গিয়েছে, কেননা আকাশ দেখতে অনেক সুন্দর। যে কোনো মেয়েই আকাশের প্রেমে পড়তে বাধ্য, যেমনটা আমাদের গল্পের নায়িকাও পড়েছে। এরা তো এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। শোন, তোরা তাহলে একটু ঘুরে দেখ, তবে ভাইয়ার ঘুম যেন না ভাঙে, ঠিক আছে? আমি নিচে গেলাম খেতে। ঈশা নিচে চলে যায় খেতে। তখন ওর বান্ধবীরা পুরো রুমটা দেখতে থাকে, কেননা রুমের সব কিছু একদম গোছানো, দেখতে একদম পারফেক্ট। ওরা সবাই বারান্দায় গেল। আকাশের রুমের বারান্দা ঈশার রুমের বারান্দার থেকে অনেক বড়। এখানে সুইমিং পুলও আছে বারান্দার সাথে, তার সাথে আছে জিম করার যন্ত্রপাতি। এক কথায় অসাধারণ একটা পরিবেশ। কিন্তু এরা আশ্চর্য হলো, বাড়ির বাইরে থেকে এই সুইমিং পুলটা দেখা যায় না তাকালেও, কেননা এখানে এমন গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে করে বাড়ির বাহির থেকে ভেতরের কিছু দেখাই যায় না। ওরা ওখানে কিছুক্ষণ সময় কাটালো। এরপর ইরা ওর বাকি বান্ধবীদের কৌশলে রুম থেকে বের করে দিয়ে নিচে থেকে যায়। ওর বাকি বান্ধবী ঈশার রুমে চলে যায়। ঈশা খাবার খেয়ে রুমে জানতে পারে ইরা এখন ওর ভাইয়ার রুমে। তাই ঈশা ওর ভাইয়ার রুমে এসে দেখে আকাশ ঘুমের ঘোরে ইরার হাত নিজের বুকের সাথে আগলে রেখেছে। ইরা, তুই কি করছিস এখানে?
দেখ না, তোর ভাইয়া আমার হাত ধরে রেখেছে। কিন্তু ভাইয়া তো ঘুমে, তাহলে কি করে হলো বলতো? আরে আগে আমাকে ছুটা, তারপর তোকে বলবো সব। এরপর ঈশা অনেক কৌশলে ইরার হাতটা আকাশের থেকে ছাড়িয়ে নেয়, সাথে রুম থেকে বের করে নিয়ে আসে ইরাকে। এখন বল ঘটনাটা কি আসলে? কোন ঘটনা বলতো? ইস রে, মনে হচ্ছে যেন কিছুই জানিস না। ভাইয়া তোর হাত ধরলো কিভাবে? ভাইয়া তো ঘুমিয়েছিল, তাহলে কি থেকে কি? বলছি তাহলে শোন। ওরা চলে যাওয়ার পর আমি রুমটা দেখতে থাকি, কেননা রুমটা আমার অনেক ভালো লেগেছে। তার উপর রুমের ভিতর অনেক কিছু, কিন্তু আমি তোর ভাইয়ার কপাল ছুঁয়ে দেখছিলাম জ্বর কেমন। ঠিক ওই সময় তোর ভাইয়া আমার হাত ধরে এমন করে রেখেছে, আমি অনেক চেষ্টা করেও ছাড়াতে পারছি না। এদিকে ইরার কথা শুনে ঈশা তো হাসতেছে। তুই হাসছিস? আমার তো প্রাণ বের হয়ে যাওয়ার অবস্থা। হাসবো না তো কি করব? তুইও পারলি বটে। দেখ ঈশা, একদম হাসবি না। শোন না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এবার বাসে যেতে হবে। আচ্ছা চল তাহলে। ইরা এরপর ওর বাকি বান্ধবীদের নিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে ইরা রাস্তায় যেতে যেতে আজকের ঘটনা মনে করলেই ওর হাসি পাচ্ছে। অন্যদিকে আকাশের জ্বর এখন মোটামুটি কমে গিয়েছে। আকাশ সুস্থ হয়ে নিচে নামে। তখন বাকি সবাই দেখে আকাশকে বলে, ভাইয়া তুই নিচে নেমে আসলি কেন? রুমে ভালো লাগছিল না, সেজন্য নেমে এলাম। আসতে না, পড়ে যাবি তো। দাঁড়া, আমি আসতেছি। ঈশা উপরে গিয়ে আকাশকে ধরে এবং আকাশের হাত ঈশার কাঁধের ওপর দিয়ে আকাশকে আস্তে আস্তে নিচে নামায়। ভাইয়া আস্তে আস্তে না, তুই কেন নামতে গেলি? আমাকে বললেই তো আমি রুমে চলে যেতাম। তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার জন্য, এখন আমাকে একটু কাজে বাইরে যেতে হবে। ভাইয়া তোর মাথা খারাপ হয়েছে কি? এই অসুস্থ শরীর নিয়ে তুই এখন বাইরে যাবি? ও মা, ও মা, তুমি কোথায়? তোমার ছেলের কাণ্ড দেখে যাও। কি হয়েছে ঈশা? এবার চেঁচাচ্ছিস কেন? তাছাড়া আকাশ এখানে কেন? আম্মু, আমি তো চেঁচাচ্ছি তোমাকে এইসব দেখার জন্য। তোমার ছেলে এখন বাইরে যেতে যাচ্ছে। কি শুনছি আকাশ আমি এগুলা? তুই ওই শরীর নিয়ে বাইরে যাবি? কি এমন কাজ পড়ে আছে যে যার জন্য তোকে এখন বাইরে যেতে হবে? আম্মু, আমাকে যেতেই হবে, তাছাড়া আমি কয়েকটা ঘন্টার মধ্যেই চলে আসব। তোকে কোথাও যেতে হবে না, চুপচাপ এখন গিয়ে শুয়ে থাক। প্লিজ আম্মু, আমি যাই, তাছাড়া আমার সাথে গার্ড তো যাচ্ছেই। কিন্তু আকাশ, তোর আব্বু জানলে কিন্তু অনেক বকবে আমাকে। আমি বেশি সময় নিব না, শুধু যাব আর আসবো। এদিকে কেউ রাজি হচ্ছে না। তবুও আকাশ অনেক বুঝিয়ে বাসা থেকে বের হয়ে যায় বডিগার্ডদের নিয়ে। আকাশ বডিগার্ডদের নিয়ে যেতে থাকে ডক্টর আঙ্কেলের কাছে, কেননা ওনারা সাথে আকাশের কিছু কথা ছিল, তাই আকাশের এখানে আসা। আকাশকে দেখে ডক্টর বলে ওঠে, আকাশ, তুমি এখানে কেন এসেছো? তাছাড়া তাও এই অসুস্থ শরীর নিয়ে? না আঙ্কেল, আমি মোটামুটি ঠিক আছি। কি ঠিক আছো? তোমাকে বাসা থেকে কে আসতে দিয়েছে? তুমি আমাকে কল দিলেই তো আমি চলে আসতাম। আমি বাসায় মা ও ঈশাকে অনেক অনেক বুঝিয়ে তারপর এখানে এসেছি। ঠিক আছে, এখন তাহলে কেন এসেছো তা তো বলবে। আমার মনে হচ্ছে আমার করোনা টেস্ট করা দরকার। কিন্তু আকাশ, তোমার তো করোনা টেস্ট না করালেই হবে। না আঙ্কেল, আপনি টেস্টগুলো করিয়ে নেন। আমি চাই না আমার সমস্যা আমার পরিবারের হোক। তা অবশ্যই ঠিক বলছো, কিন্তু তোমার শরীরের কন্ডিশন এখন কেমন? আঙ্কেল, জ্বর কমে আর বাড়ে। তাহলে চলো আমার সাথে, আমি নিজে দাঁড়িয়ে তোমার টেস্ট করিয়ে দিচ্ছি। ডক্টর আকাশকে নিয়ে টেস্ট করতে চলে যায়। ওখানে কয়েক মিনিটের মধ্যেই টেস্ট করা শেষ হয়ে যায়। আকাশ, তুমি রিপোর্ট কি এখন নিবে নাকি কালকে নিবে? ডক্টর এখন জানিয়ে দিলে ভালো হয়। তাহলে তুমি 30 মিনিট ক্যাবিনে অপেক্ষা করো, আমি রিপোর্ট নিয়ে আসছি। আকাশ কেবিনে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই ডক্টর রিপোর্টগুলো নিয়ে এসে হাজির। আঙ্কেল, রিপোর্টটা কি বুঝতেছেন? রিপোর্টে তোমার করোনা নেগেটিভ, তবুও কিন্তু তুমি একটু সাবধানে চলাফেরা করবে। ঠিক আছে ডক্টর। তাহলে তুমি বাড়িতে যাও। আকাশ বাড়িতে চলে আসে। ওখানে নিজের রুমে শুয়ে থাকে।
পরের দিন সকাল থেকে আকাশ এখন মোটামুটি সুস্থ, তাই অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আম্মু, আমি অফিসে যাচ্ছি। তুই এই অবস্থায় অফিসে যাবি? হ্যাঁ। তোকে যেতে হবে না, তুই রুমে গিয়ে রেস্ট নে। হ্যাঁ, কেন মা, গেলে কি হবে? ঈশা কোথায় আম্মু? ঈশা তো ভার্সিটিতে চলে গিয়েছে, তুই ঘুমিয়েছিলি সেজন্য তোর সাথে দেখা করেনি। ঠিক আছে, আমি তাহলে এখন যাচ্ছি। এদিকে আকাশ চলে যায় অফিসে। ওখানে গিয়ে নিজের কাজ কর্ম করতে থাকে। অন্যদিকে ঈশা ভার্সিটিতে গেলেই ইরা জিজ্ঞেস করে বসে, আইসা, ঈশা, কি বল, এভাবে ডাকছিস কেন? তোর ভাইয়া কেমন আছে রে? আচ্ছা, তুই আজকাল আমার থেকে আমার ভাইয়ের খোঁজ খবর একটু বেশি নিচ্ছিস, ব্যাপারটা কি বলতো? হুম। এখানে ব্যাপার কি থাকবে? আমি তো এমনি এমনি বলছিলাম কথাটা। বুঝি সবই বুঝতে পেরেছি। কি? বুঝতে পেরেছি। কিছুটা তুতলিয়ে কথা বলল। না থাক, তোকে পরে জানাবো। এভাবে কয়েকটা দিন কেটে যায়। আকাশ অফিসে যায়, অন্যদিকে ইরা ও ঈশার দুষ্টুমিতে চলতেই থাকে। একদিন ইরা বাড়ি ফিরছিল রাতের বেলায়। তখন অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, তার উপর ইরার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। তাই ইরা গাড়িটা দেখতে থাকে কিভাবে ঠিক করা যায়। তখন কয়েকজন ছেলে এসে ইরার গাড়ির পাশে আসে। এসেই ইরাকে বিরক্ত সাথে আজে বাজে কথা বলতে থাকে। তখন ওদের কিছু বলতে গেলে ওদের মধ্যে একজন ইরার হাত ধরে ফেলে। ওহ সুন্দরী, এত রাতে এখানে কি করছো? তাও বৃষ্টি ভেজা রাতে, তোমাকে দেখতে সেই রকম লাগছে। ওই হাতটা ছাড় বলছি, নয়তো ভালো হবে না কিন্তু। কি করবি তুই? এখানে আমরা 5 জন আছি, তোকে তো আজকে আমরা ভোগ করব। কে কাকে বুক করবে? গাড়ি থেকে নামতে নামতে কথাটা বলল। ওই কে রে তুই? বাঁচতে চাইলে এখান থেকে পালা। এদিকে ইরা দাঁড়িয়ে আছে। অনেক অন্ধকার ছিল, যার জন্য ইরা না ওই ছেলেগুলোর চেহারা ঠিক মতো দেখতে পেয়েছে, না গাড়ি থেকে নামা ওই ছেলেটার। আকাশ গাড়ি থেকে নামছে, অন্যদিকে বডিগার্ডগুলো আকাশের মাথায় ছাতা এনে ধরে। তা তোমরা কি যেন বলেছিলে? কোন কথা স্যার? আমরা তো কিছুই বলিনি। আসলে রনি ভেবেছিল আকাশ একা, কিন্তু আকাশের সাথে যে বডিগার্ড ছিল তার রনি খেয়াল করেনি, এবং রনি তো ঠিক মতো আকাশকে কখনো দেখেওনি এবং আকাশের পরিচয়টা পর্যন্ত জানে না। তোরা একটা মেয়েকে পেয়ে ওর সরলতার সুযোগ নিতে চেয়েছিস, তোদের তো একটা শিক্ষা দিতেই হয়। ছেলেগুলো পালাতে গেলে আকাশ ছাতার নিচ থেকে বের হয়ে ছেলেগুলোকে মারে। এতে করে আকাশ পুরোপুরি ভিজে যায়। ছেলেগুলোকে পিটিয়ে আকাশ ইরার কাছে আসে। এখন আর কোনো ভয় নেই, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। তা নয় যাব, কিন্তু আমার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে একটা কাজ করেন, আপনি আমার বডিগার্ডদের নিয়ে চলে যান, ওরা আপনাকে আপনার বাড়িতে দিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার এই উপকারের ঋণ আমি কখনো ভুলবো না। আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? সরি, কারো উপকার করে নিজের পরিচয় দিয়ে তার কাছে হিরো হওয়ার ইচ্ছে নেই। আমি গেলাম, আপনি আমার বডিগার্ডদের সাথে চলে যান। গার্ড ওনাকে সাবধানে ওনার বাড়িতে পৌঁছে দেবে। কথাগুলো বলেই আকাশ গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে ইরা ওদের মধ্যে একটা গাড়িতে উঠে বসে। ওই গাড়িটা ইরাকে ওর বাড়িতে দিয়ে আসে। বাড়িতে আসার পর ইরা নেমে যায়। আচ্ছা, আমাকে যিনি বাঁচিয়েছে ওনার নাম কি প্লিজ বলবেন? ইরার অনেক রিকোয়েস্টের পর বডিগার্ডগুলো নাম বলে। ইরার নামটা শুনে একটা মিষ্টি হাসি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে গিয়ে নিজের জামা চেঞ্জ করে নেয়। তাছাড়া ইরার বৃষ্টিতে ভিজার অভ্যেস আছে, তাই ইরা বৃষ্টিতে ভিজলে ওর তেমন অসুস্থ হয় না। কিন্তু ভয় হচ্ছে নায়ক মানে আকাশকে নিয়ে, কেননা আকাশ বৃষ্টিতে না ভিজলেই চলে। সেজন্য আজকের বৃষ্টিতে ভিজে আকাশের কী হাল হবে তা তো একমাত্র আল্লাহই জানে। আকাশ ভেজা শরীর নিয়ে বাড়িতে ঢুকে যায়। বাড়িতে ঢোকার আগে বডিগার্ডগুলো গরম কিছু এনে আকাশের শরীর মুছে দেয়। তার উপর গরম হাওয়া দিয়ে আকাশকে কিছুটা শুকিয়ে দেয়। আকাশের এমন অবস্থা দেখে বাড়ির সবাই এসে জিজ্ঞেস করে, আকাশ, তোর এই অবস্থা হলো কি করে? কিভাবে ভিজে গিয়েছিলি তুই? তেমন কিছু না আম্মু, একটা মেয়েকে বাঁচাতে গিয়ে। তুই কয়েকদিন আগে অসুস্থ ছিলি, এখন আবার গেলি বৃষ্টিতে ভিজতে? বডিগার্ড থাকতে তুই কেন গেলি বাঁচাতে? আম্মু এখন প্রশ্ন করো না তো, আমি রুমে যাচ্ছি, তুমি ঈশাকে দিয়ে খাবারগুলো পাঠিয়ে দাও।
ঠিক আছে, তবে এরপর থেকে যেন তোকে আর না দেখি বৃষ্টিতে ভিজতে। এদিকে আকাশ রুমে চলে যায়। কিছুক্ষণ পর ঈশা রুমে আসে। এসে আকাশের খাবার দিতে দিতে বলে, ভাইয়া, মেয়েটা মনে হয় অনেক সুন্দরী ছিল, যার জন্য বৃষ্টিতে ভিজে ওকে বাঁচাতে গেলে। তুই কি মার খাবি? তাছাড়া অন্ধকারের জন্য আমি ওই মেয়েটার মুখও দেখতে পারিনি, না ওই মেয়েটা আমার মুখটা দেখেছে। আহারে, আমার ভাইয়াটা খুব কষ্ট পেয়েছে বুঝি মুখটা না দেখার জন্য। হিসাব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মার না খেতে চাইলে এখন যা, আমি এইগুলো চেঞ্জ করব। অনেক ঘুম পাচ্ছে। ওই, আমি যে এই খাবার আনলাম তা কে খাবে শুনি? আরে এগুলা খেয়েই তো ঘুমাবো। আচ্ছা, তুই তাহলে খেয়েই ঘুমিয়ে পড়, আমি গেলাম। ঈশা চলে আসে। অন্যদিকে আকাশও ফ্রেশ হয়ে খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে পরের দিন সকালে আকাশ আবারও অসুস্থ হয়ে পড়ল বৃষ্টিতে ভেজার কারণে। তাই সকালে ডাক্তার এসে আবারও ওষুধ দিয়ে যায়। ভাইয়া, দেখলি তো রাতে বৃষ্টিতে ভিজে এখন আবার শরীরে জ্বর আনলি। সত্যি তোকে নিয়েও পারি না। কি করে যে পারছিস তুই? ইচ্ছে করছে তোকে এই অসুস্থ শরীরে মেরে তক্তা বানিয়ে দিই। আমি কি ইচ্ছে করে বৃষ্টিতে ভিজেছি নাকি? তাছাড়া তখন মেয়েটাকে না বাঁচালে কি হতো মেয়েটার বুঝতে পেরেছিস? তা হয় বুঝলাম, কিন্তু এখন নিজে যে হাল করেছিস তার জন্য এখন কি হবে? চিন্তা নেই, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাব। শোন না ভাইয়া, আমার কল আসছে, আমি কথা বলিনি। ঠিক আছে, তুই বারান্দায় গিয়ে কথা বল। ঈশা বারান্দায় গিয়ে কথা বলতে থাকে। হ্যাঁ বল ইরা। আচ্ছা, তোর ভাইয়া এখন কোথায় আছে? জ্বর হয়নি? তুই কি করে জানলি ভাইয়ার জ্বর হয়েছে? না, আসলে গতকাল রাতে তোর ভাইয়া বৃষ্টিতে ভিজেছিল, তাই এখন অসুস্থ হয়েছিল কিনা তা জানতে চাওয়ার জন্য কল দিলাম। তুই কি করে জানলি ভাইয়া বৃষ্টিতে ভিজেছিল? তার মানে ওই রাতের মেয়েটা তুই ছিলি? হ্যাঁ, আমি ছিলাম। এখন বল, কেমন আছে? এই তো আবারও জ্বর এসেছে। ডাক্তার আঙ্কেল এসে ওষুধ দিয়েছে, বলেছে ওইগুলো খাওয়াতে। আচ্ছা, কি হয় না হয় আমাকে জানাবি। বাবা, এত দরদ! তুইও না। এইদিকে আকাশের জ্বর না কমায় ডক্টর আঙ্কেল এসে বলে, আকাশ, তোমার করোনা টেস্ট করাটা খুব জরুরি। আমারও তাই মনে হচ্ছে। তাহলে আপনি স্যাম্পল নিয়ে যান। ঠিক আছে, তাহলে আমি স্যাম্পল নিয়ে যাচ্ছি। টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত কাউকে ভিতরে আসতে দিবে না। মানে হলো তোমার সব কিছু আলাদা থাকবে। তাহলে তাই হবে। এদিকে ডক্টর চলে যাওয়ার আগে সবাইকে সবটা বুঝিয়ে দেয়। এদিকে পরিবারের সবাই অনেক টেনশনে আছে, কেননা আকাশের এমন পরিস্থিতি দেখে। ডক্টর আঙ্কেল, ভাইয়ার দেখাশোনার জন্য কি অন্য কাউকে রাখবেন? তোমরা চাইলেই আমি একজন নার্সকে রাখতে পারি। ও আকাশের দেখাশোনা করবে। তাহলে জানাবো আমি আঙ্কেল। ডক্টর চলে যায়। ডক্টর ল্যাবে গিয়ে পরীক্ষা করতে থাকে। পরীক্ষার শেষে উনি জানতে পারে যে আকাশের করোনা ধরা পড়েছে। তাই উনি আকাশের বাড়িতে কল দিয়ে সব জানিয়ে দেয়। আকাশের করোনা হওয়ার কথা শুনে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়ে। মা, এখন কি হবে? ডক্টর আঙ্কেল যে আমাদের মানাই করেছে ভাইয়ার রুমে না যাওয়ার জন্য। এখন তাহলে ভাইয়ার দেখাশোনা করবে কি? শোন, তুই তাহলে আকাশের দেখাশোনা করার জন্য তোর আঙ্কেলকে বল নার্সের ব্যবস্থা করে দিতে। তাহলে আমি ভাইয়াকে গিয়ে বলি, নয়তো ওনার কাছে না যাওয়ার জন্য ভাইয়া অন্য কিছু মনে করবে। কথাগুলো বলে ঈশা করোনার হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় সব কিছু পরে আকাশের রুমে যায়। যাওয়ার আগে খাবার নিয়ে ঢোকে। কি রে ঈশা, তুই হঠাৎ এমনভাবে এই রুমে? ভাইয়া, তোকে কিভাবে যে কথা বলবো তাই ভেবেই পাচ্ছি না। কি হয়েছে তা তো বলবি। ভাইয়া, তোর করোনা পজিটিভ, তাই ডক্টর আঙ্কেল তোর রুমে আসতে আমাদের মানা করেছে। কিন্তু আমি বোন হয়ে কি করে ভাইকে একা ছাড়তে পারি তুই বল। না ঈশা, তুই তাহলে তাড়াতাড়ি বেরিয়ে পড়, নয়তো তোর ক্ষতি হয়ে যেতে পারে। এখানে খাবার রাখা আছে, তুই খেয়ে নিস। আমি তোর জন্য নার্সের ব্যবস্থা করব। কিন্তু কেউ কি রাজি হবে নার্স হতে? চেষ্টা তো করতেই পারি। দরকার হলে তোর দেখাশোনা করার জন্য ওকে 1 লাখ টাকা দেব, তাহলে যে কোনো নার্সই রাজি হবে। ঠিক আছে বোন, তুই যা ভালো মনে করিস। ঈশা নিচে নেমে কিছুটা কান্না করতে থাকে। তখনই ইরা কল দেয়। হ্যাঁ বল ইরা। তুই
তুই কান্না কেন করছিস? সব কিছু ঠিক হয়ে যাবে তো। না, কিচ্ছু ঠিক নেই। ভাইয়ার করোনা পজিটিভ হয়েছে, তাই ডক্টর আঙ্কেল ভাইয়ার রুমে যেতে মানা করেছে। আমি আমি একটু আগে গিয়ে খাবার দিয়ে এলাম। জানি না আদৌ ভাইয়া খাবার খেতে পারবে কিনা। এখন ডক্টর আঙ্কেলকে বলে ভাইয়ার জন্য নার্সের ব্যবস্থা করব। আমি একটা কথা বলবো, তুই কি রাখবি? কি কথা বল? আমি যদি নার্স সেজে তোর ভাইয়ের সেবা করি, তাহলে কি তোর কোনো আপত্তি থাকবে? কিন্তু তুই এমনটা কেন করবি? দেখ, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কাল সকালে আসবো তোদের বাড়িতে, বাকিটা তুই সামনে নিবি। আচ্ছা, গেটের সামনে এসে আমাকে কল দিস, আমি তোকে ওখান থেকে নিয়ে আসবো। বুঝতে তো পারছিস, ওই দিন তো সবাই দেখলি। আমি কাল সকালে আমার জামা যা যা লাগে সব নিয়ে আসবো। তুই তোর ভাইয়ের রুমে আমার থাকার ব্যবস্থা করে দিবি। কি বলছিস কি তুই? আমার ভাইয়ার সাথে তুই একা একা রুমে থাকবি রাতে? তাতে কি, তোকে এত সব জানতে হবে না। তুই সব রেডি কর। আমি তোর ভাইয়া সুস্থ হওয়া পর্যন্ত রুম থেকে বের হতে পারবো না, তাই যা কিছু লাগে তুই সব এনে দিবি। ঠিক আছে, তুই আয়, বাকিটা আমি ব্যবস্থা করে দেব। এদিকে ঈশা কল কেটে দিয়ে ওর পরিবারকে বাকিটা বলে, সাথে ডক্টর আঙ্কেলকেও বলে দেয় যে নার্স পেয়ে গিয়েছে। এদিকে ঈশা বুঝতে পারে এরা নার্স না হলেও ওর ভাইয়ার খেয়াল ঠিকই রাখতে পারবে, তাই ঈশা রাজি হয়ে যায়। এদিকে ইরা ওর বাবা মাকে বোঝায় ওর কথা, কিন্তু ওনারা রাজি হয়ে যায়। তাই পরের দিন সকালে ইরাও আকাশদের বাড়িতে আসে। আসার সময় কোনো গাড়ি আনেনি। গেটের সামনে এসে কল দিলে ঈশা গেটের সামনে এসে ইরাকে নিয়ে আসে বাড়ির ভেতরে। ঈশার মুখটা বাঁধা ছিল, এতে করে বাড়ির অন্যরা চিনতে পারেনি। বাড়ির ভিতরে আসলে ঈশার মা ভুলে ওঠে, ঈশা, এই মেয়েটাকে, ওকে তো নার্সের মতো লাগছে না। আম্মু, তুমিও না, কি যে বলো। ও তো নিজের বাড়ি থেকে এসেছে, আর ওখান থেকে কি নার্সের পোশাকে আসবে নাকি? তাছাড়া ও ভাইয়ার সাথে রুমে থাকবে, ভাইয়া দেখাশোনা করবে, আমি শুধু খাবার দিয়ে আসবো, বাকিটা ওই করবে। নার্স কি পরিচিত? দেখছি তোর ভাইয়ের কোনো ক্ষতি না করে দেয়। তুমি একদম চিন্তা করো না আম্মু, এই নার্স ভাইয়ার কোনো ক্ষতি করবে না। তাই আমি ওকে প্রথমে আমার রুমে নিয়ে যাচ্ছি, ওখান থেকে ও তৈরি হয়ে একেবারে ভাইয়ার রুমে যাবে। ঠিক আছে, তাহলে নিয়ে যা। ঈশা তখন ইরাকে নিয়ে ওর রুমে চলে আসে। ইরা রুমে এসে ব্যাগ পাশে রেখে বিছানায় শুয়ে পড়ে। এখন বল, তুই আসলে কি চাস? তোদের বাড়ির বউ হতে, তোর আব্বু আম্মুর আদরের বৌমা হতে, সাথে তোর মিষ্টি একটা ভাবি হতে, আর তোর ভাইয়ের। থাক থাক, থাম, এবার আর বলতে হবে না। কিন্তু আমার ভাইয়া কি তোকে পছন্দ করবে? করবে না কেন শুনি? আমি কি দেখতে খারাপ নাকি কালো যে পছন্দ করবে না? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। তুই কি শুধু এটার জন্যই এসেছিস? আমি চাই না তোর ভাইয়াকে কোনো মেয়ে স্পর্শ করুক, সাথে তোর ভাইও। সেজন্য আমার এখানে আসা। কিন্তু তুই তো জানিস এই কাজে কতটা বিপদ হতে পারে তোর। তাই বলছিলাম কি, এখনো সময় আছে, তুই ফিরে যা। ফিরে যাওয়ার জন্য আসিনি আমি। যদি তোর ভাইয়াই না বাঁচে, তাহলে আমি বেঁচে থেকে কি করব বল? বাঁচলে দুজনে একসাথে বাঁচবো, নয়তো একসাথেই মরবো। ইরার মুখে এমন কথা শুনে ঈশা জড়িয়ে ধরে। সত্যি তোর মতো বান্ধবী হয় না রে। যদি আমার ভাইয়া তোকে পছন্দ করে তাহলে আমাদের কারোর কোনো আপত্তি নেই। তুই চিন্তা করিস না, আমি যে করেই হোক ওকে সুস্থ করে তুলবো। তুই এই নিয়ে চিন্তা করিস না। আমি তাহলে রেডি হয়ে নিই। ইরা রেডি হয়ে নাই। ইরা এমনভাবে পোশাক পরে নিল, এই পোশাকে তো ইরাকে কেউ চিনতেই পারবে না। ইরা ওর ব্যাগ নিয়ে চলে আসে আকাশের রুমে। আকাশের রুমে এসে দেখে আকাশ এই কয়েকটা দিনে অনেক শুকিয়ে গিয়েছে। ইরাকে দেখে আকাশ জিজ্ঞেস করে, আপনি কে? এই রুমে কি করে ঢুকলেন? আমি আপনার সেবা করতে এসেছি, মানে আমি আপনার নার্স। ও তাই বলেন, কিন্তু ব্যাগ কেন হাতে? আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো আপনার সাথে। কি আপনার সাথে এক রুমে থাকবো? কি বলছেন কি? ঠিকই বলছি আমি। তাই আপনি চুপচাপ শুয়ে থাকবেন। মনে হচ্ছে এই কয়েকদিনে কেউ আপনাকে গোসল করিয়ে দেয়নি, তাই এখন আপনাকে খাবার খাইয়ে সাথে ওষুধ খাইয়ে তারপর শরীর মুছে দেব।
কি বলছেন কি? এইসব কিছু ঠিক আছে, কিন্তু শরীরে কেন হাত লাগাবেন মেয়ে মানুষ হয়ে? আহ, আপনি এত ভয় কেন পাচ্ছেন? আমি আছি তো নাকি? আপনি আছেন বলেই তো ভয়টা পাচ্ছি। কোনো কথা না বলে একটু পর খাবার আসবে, চুপচাপ খাইয়ে দিব, তখন খেয়ে নেবেন। একটা কথা যদি বলেন তাহলে কিন্তু। কিন্তু কি? কিছু না। খাবার চলে এসেছে, তাই ইরা ঈশার থেকে খাবার নিয়ে টেবিলে রাখলো। এরপর আকাশের মুখ ধুয়ে দিল। মুখ ধোয়া শেষে ইরা বলে, আপনার হাতে খেতে হবে না কষ্ট করে, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। আমার হাত আছে, আপনাকে কষ্ট করতে হবে না। চুপচাপ শুয়ে থাকুন, নিন হা করুন। আকাশ মুখ খুললে ইরা খাবার নিয়ে আকাশকে খাইয়ে দিচ্ছে। আকাশও খাচ্ছে। খাওয়া শেষ হলে আকাশ বলে ওঠে, আচ্ছা, আপনি মনে হয় খান নাই কিছু, তাহলে নিজে খেয়ে নিন। আমার চিন্তা আপনাকে করতে হবে না, আপনি সুস্থ হন তাড়াতাড়ি, এতেই আমার সুখ। আপনি না খেলে তো আমার সেবা করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়বেন। আমি সকালে খেয়ে এসেছি, দুপুরের খাবার নিয়ে আসলে তখন খাবো। এখন আপনি কিছুক্ষণ ঘুমান, আমি একটু পরে আপনার শরীর মুছে দেব। এমনটা করবেন না, আপনি একটা মেয়ে, যদি এমন কিছু করেন তাহলে তো আপনারই বদনাম হয়ে যাবে। আপনার কাছে কি আমি একবারও জানতে চেয়েছি কি করব না করব? আমি কি রে বাবা, বুঝতেই পারছি না, এটা নার্স নাকি অন্য কিছু? কিছুতেই কথা শুনছে না। কি ভাবছেন এত? না কিছু না, আমি তাহলে ঘুমাই এবার। তাহলে তাই করুন। আকাশ শুয়ে পড়লে ইরা বারান্দায় চেয়ারে বসে ভাবতে থাকে কাজগুলো ঠিক করছে কিনা ইরা। অন্যদিকে ঈশা অনেক টেনশনে আছে। ভাইয়ার যে রাগ, ইরা যদি উল্টাপাল্টা কিছু করে বসে তাহলে তো ভাইয়াও কি। উফ, ইরাটাই কেন যে আসতে গেল আল্লাহ জানে, সব কিছু ঠিক আছে কিনা। এদিকে আকাশ দুপুরের ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে দেখে ইরা নেই। তখন পানি খাওয়ার জন্য যেই গ্লাস হাতে নিতে যাবে তখনই গ্লাস পড়ে ভেঙে যায়। ভাঙার শব্দ শুনেই ইরা রুমে এসে দেখে গ্লাস ভেঙে গেছে। আপনি আমাকে কেন ডাকেননি? নিজে নিজে কষ্ট করলেন কেন? আমাকে ডাকলে কি ক্ষতি হয়ে যেত? আমি তো আপনার নাম জানি না, তাই ডাকতে পারিনি। আগে পানি খান, তারপর নামটা বলছি। ইরা গ্লাসে পানি ঢেলে আকাশকে খাইয়ে দেয়। এখন কেমন লাগছে আপনার? জি ভালো। আপনি যদি আমাকে একটু ছেড়ে বসতেন তাহলে ভালো হয়। এভাবে ধরে বসে ক্ষতিটা কি? আসলে এভাবে তো জড়িয়ে ধরে স্ত্রী স্বামীকে খাওয়ায়, তাই বললাম আর কি এই কথাটা। এত কিছু কই থেকে জানেন আপনি? কি যে বলেন না আপনি, এত বড় হয়েছে অথচ এই সামান্য ব্যাপারটা জানবো না, তা কি করে হয়? তাই তো, আপনি তো অনেক বড় হয়ে গিয়েছেন, সেজন্য অনেক কিছু জানেন। এভাবে ওরা কথা বলতে বলতে ইরা আকাশের শরীর মুছে দেয়। কিন্তু আকাশ বুঝতেও পারেনি। আকাশের শরীর দেখে ইরার বারবার ইচ্ছে হয়েছিল একটু জড়িয়ে ধরতে, কিন্তু ইরা তাও পারছে না। ইরা যখনই আকাশের বুকটা দেখলো তখন ওর মনে হলো আকাশের এই বুকটা ইরাকে অনেক কাছে টানছে। তবুও ইরা নিজেকে কন্ট্রোল করে। নিন, হয়ে গেছে। কি হয়েছে? আপনার শরীর মোছা শেষ, কিছুক্ষণ পর আপনাকে দুপুরের খাবার খাইয়ে দিব, তারপর ওষুধ, এরপর আপনি ঘুমাবেন। কিন্তু ডক্টর তো বলেছিল আমাকে একটু হাঁটা চলাফেরা করতে। করবেন, কিন্তু আর একটু সুস্থ হন তারপর। কিছুক্ষণ পর ঈশা খাবার দিয়ে যায়। ইরা খাবার নিয়ে আকাশকে খাইয়ে দেয়। আকাশও খাবার খেতে থাকে। খাবার খাওয়া শেষ করে আকাশকে ওষুধ খাইয়ে দেয়। ওষুধ খেয়ে আকাশ শুয়ে পড়ে। এরপর ইরা নিজেও খেয়ে নেয় খাবার। খাবার খাওয়া শেষ করে ইরা বারান্দায় যায়। তখন ঈশা কল দেয়। কি রে, কি বুঝতেছিস? তা সকাল থেকে কি কি করলি? হুম। সকালে খাইয়ে দিলাম, একটু আগে শরীরটা মুছে দিলাম, তারপর খাইয়ে দিলাম, সাথে ওষুধও। এখন একটু ঘুমাচ্ছেন। কি, তোর কি একটাও লজ্জা করেনি ভাইয়ার শরীর দেখতে? করেছে তো, পরে ভাবলাম বিয়ের পর তো এমনিই দেখবো, তাই এখন একটু দেখলে ক্ষতি কি? তোর না একটু লজ্জা হয়নি? এই শোন, আমার যথেষ্ট লজ্জা আছে, কিন্তু তোর ভাইয়াকে দেখলে আমি সেই সবই ভুলে যাই। হয়েছে হয়েছে, তোকে বলেও আর লাভ নেই। তাহলে তাই কর, আমি একটু ঘুমাবো। ঠিক আছে। সন্ধেবেলায় আকাশের ঘুম ভেঙে যায়, কেননা আকাশ ওয়াশরুমে যাবে। তাই বিছানা থেকে উঠতে গিয়েও উঠতে পারছে না, কারণ শরীর অনেকটা দুর্বল হয়ে আছে সেই জন্য।
আকাশ বিছানা থেকে পড়ে যায়। এতে করে ইরার ঘুম ভেঙে যায়। ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ পড়ে আছে খাটের পাশে। তাই ইরা দৌড়ে গিয়ে আকাশকে ধরে ওঠায়, সাথে বলতে থাকে, আপনি কেন নামতে গেলেন একা একা? আমাকে একটু ডাকলেই তো পারতেন। আসলে আমি বুঝতে পারিনি। হয়েছে হয়েছে, এখন শুধু এটা বলেন, বিছানা থেকে কেন নেমেছেন? আসলে আমি একটু ওয়াশরুমে যাব তাই। আমাকে ধরুন, আমি নিয়ে যাচ্ছি। ইরা আকাশের হাত নিজের কাঁধের উপর রাখে, যাতে করে আকাশ ভর দিয়ে হাঁটতে পারে। ইরা আকাশকে নিয়ে যাচ্ছে ওয়াশরুমের দিকে। আকাশ আস্তে আস্তে হেঁটে হেঁটে যায় ইরার সাথে সাথে। নিন, এসে গিয়েছি। এবার বাকি পথটা কি আপনি যেতে পারবেন নাকি আমি নিয়ে যাব? আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? আমি যাচ্ছি ভিতরে, আপনি না হয় বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন আমি না আসা পর্যন্ত। ঠিক আছে, সাবধানে যাবেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আকাশ ওয়াশরুমের ভেতর চলে যায়। অন্যদিকে ইরা বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশকে পাহারা দিচ্ছে। 5 মিনিট পর আকাশ দরজা খুলে বের হয়। তখন ইরা আকাশকে ধরে আগের মতো করে হেঁটে হেঁটে নিয়ে আসে, বিছানায় শুইয়ে দেয়। এরপর থেকে গেলে আমাকে ডাকবেন। তাছাড়া অনেকক্ষণ ধরে ঘুমিয়েছেন, এখন আর ঘুমাতে পারবেন না। এখন তাহলে করবোটা কি? কি করবেন মানে? এখন আমি আর আপনি বসে বসে টিভি দেখব। আমি অসুস্থ শরীর নিয়ে টিভি দেখবো? দেখবেন তো, সারাক্ষণ শুয়ে থাকলে তো মন মরা হয়েই থাকবে, তাই একটু বিনোদন দেখলে মনটাও আপনার ভালো লাগবে। আচ্ছা তাহলে তাই করুন। ইরা টিভি অন করে আকাশের পাশের খাটের মধ্যে হেলান দিয়ে বসে। এ কি, আপনি আমার পাশে কেন? একদম চুপচাপ থাকবেন। তাছাড়া রাতে আমি এখানেই ঘুমাবো। মানে কি? রুমে আরো অনেক জায়গা আছে, ওখানে গিয়েও তো ঘুমাতে পারেন। দেখুন, আমি নিচে ঘুমাতে পারবো না, তাই এই খাটে ঘুমাবো। আপনি চুপচাপ টিভি দেখতে থাকেন। আচ্ছা, কার্টুন দেখবেন নাকি মুভি? কার্টুন দেখি। আমিও ভেবেছিলাম কার্টুন দেখব, পরে ভাবলাম কার্টুন আপনার নাও পছন্দ হতে পারে, তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। আচ্ছা তাহলে টিভি অন করে কার্টুন দিচ্ছি। ওরা দুজনেই খাটে বসে আছে, সাথে টিভি দেখছে। তখনই ঈশা ফোন দিল। কি রে, কি করছিস তুই? এই তো কার্টুন দেখছি খাটে শুয়ে। কি, তুই ভাইয়ার সাথে এক খাটে? তাতে কি, বিয়ের পর যখন থাকতে হবে তখন না হয় আগে থেকে প্র্যাকটিস করে নিই। তুইও পারিস বটে, রাতে আমার কাছে চলে আসবি। তা হবে না, তোর ভাইয়া সুস্থ না হওয়া পর্যন্ত আমি এই রুম থেকে বের হব না। কি, তাহলে রাতে ঘুমাবি কোথায়? কোথায় আবার? তোর ভাইয়ার পাশে। কি? এখন ফোন রাখ, কার্টুন দেখতেছি। কথা বলে এরা কল কেটে দেয়, সাথে আকাশের কান থেকে ইয়ারফোন বের করে নেয়। আসলে এরা আগে থেকে ইয়ারফোন দিয়ে রেখেছিল, যাতে করে আকাশ কোনো কথাই না শুনতে পায়। ইয়ারফোন খুলতে আকাশ বলে, কেন খুলে নিলেন? কার্টুন দেখতেছি দুজনে, অথচ আপনি একা শব্দ শুনবেন, সেজন্যই খুলে নিয়েছি। এখন দুজনে মিলে দেখব এবং শুনব। রাতে এরা আকাশকে খাইয়ে দেয়, সাথে ওষুধও। এদিকে আকাশ ঘুমাচ্ছে। রাত ঠিক 1টা বাজে। এরা টিভি দেখা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরাকে আকাশ জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা দেখে আকাশ ইরার পিঠে হাত দিয়ে জাগানোর চেষ্টা করতেছে, কিন্তু এরা তো উঠছেই না। এই যে শুনছেন, শুনছেন কি? আম্মু, জ্বালাতন করো না তো, একটু ঘুমাতে দাও। কি বলে কি মেয়েটা? এখানে ওর আম্মু কই থেকে আসবে? এই যে উঠুন, উঠুন বলছি। আকাশের হাতের ছোঁয়ায় এরা আকাশের বুক থেকে উঠে বলে, এভাবে চেঁচামেচি করছেন কেন? আমি কখন চেঁচামেচি করলাম? আপনি তো উল্টো আমাকে। তাতে হয়েছেটা কি? জোরেই তো ধরেছি, অন্য কিছু তো করিনি। আপনার কয়টা বাজে ওঠার কথা, কিন্তু আপনি সেখানে সকাল 9টা বাজে এখনো উঠলেন না। আমি তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিই না। তাছাড়া আমার ঘুমটা নষ্ট করে দিলেন। ঘুম যখন ভেঙে গেছে তখন আমি ফ্রেশ হয়ে আসি। আমি আসার পর আপনাকে নিয়ে যাব। তাড়াতাড়ি আসবেন। এরা ফ্রেশ হতে চলে যায়। ওখান থেকে বের হয়ে আকাশকে নিয়ে যায় ওয়াশরুমের সামনে। আকাশ ভেতরে ফ্রেশ হচ্ছে, তখন ঈশা এসে খাবার দিয়ে যায়। তুই এত লেট করে উঠলে তো ভাইয়া না খেতে পারে। আর বলিস না, কত সুন্দর একটা স্বপ্ন দেখেছি, তোর ভাইটা ঘুম ভাঙিয়ে সব নষ্ট করে দিল।
তা ভাইয়া এখন কোথায়? ভিতরে আছে। আজকে কিন্তু ডক্টর আঙ্কেল এসে ভাইয়াকে দেখে যাবে, তুই কিন্তু সাবধানে থাকবি। থাকবো, এখন তুই যা। ঈশা চলে যায়। আকাশ ওয়াশরুমের বাইরে আসলে ইরা আকাশকে ধরে বিছানায় বসিয়ে দেয়। এরপর আকাশকে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে ঔষধও খাইয়ে দেয়। এদিকে আকাশ রেস্ট করছে। তার কিছুক্ষণ পরেই আসে ডক্টর। ডক্টর এসে আকাশকে দেখে ওর শরীরের কন্ডিশন কেমন উনি চেক আপ করে বলে, আকাশ এখন আগের থেকেও কিছুটা সুস্থ, তাই তুমি ওর ভালো করে খেয়াল রাখলে 2-3 দিনের মধ্যে ঠিকই সুস্থ হয়ে যাবে। জি ডক্টর, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। তুমি কিন্তু নিজের ও খেয়াল রাখবে, কোনো মতেই এইগুলো খোলা যাবে না। জি ডক্টর। তাহলে আমি আসি, কোনো সমস্যা হলে জানাবে। ওকে ডক্টর। ডক্টর চলে যায়। এদিকে ইরা আকাশের সেবা যত্ন করতে থাকে। এতে করে আকাশ আগের থেকে অনেকটা সুস্থ হতে থাকে। ধীরে ধীরে আকাশও ইরার প্রতি দুর্বল হয়ে পড়ে, কেননা ইরা যেভাবে আকাশের কেয়ার নিতে থাকে মনে হচ্ছে আকাশের বিয়ে করাবো। ধীরে ধীরে আকাশ সুস্থ হয়ে যায়। আকাশ সুস্থ হলে ইরা ঈশার সাথে কথা বলে ওর বাড়িতে চলে যায়। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে আজকে ইরাকে দেখতে পায়নি, তাই আকাশ নিচে নেমে ঈশাকে প্রশ্ন করে, ঈশা, ঈশা, কোথায় তুই? কি হয়েছে ভাইয়া, এভাবে ডাকছিস কেন? না, বলছিলাম কি আমার দেখাশোনা করার জন্য একজন নার্স ছিল, সে কোথায়? সে তো চলে গেছে সকালবেলা। চলে গেছে মানে? আমাকে না বলেই? হ্যাঁ, কেন, কিছু লাগবে নাকি? ঈশার মুখে ইরা চলে যাওয়ার কথা শুনে নিমিষেই আকাশের মুখটা কালো হয়ে গেল। কি হয়েছে ভাইয়া, মুখটা এমন শুকনো কেন? তেমন কিছু না, আমি রুমে যাচ্ছি। এদিকে আকাশ চলে যাওয়ার পর ঈশা ও রামু হাসতে থাকে। এখন হয়তো আপনারা ভাবছেন আকাশের মন খারাপ দেখে ঈশা ও রামু কেন হাসতে থাকে। তাহলে চলুন এভাবে ইরা চলে যাওয়ার কাহিনী আপনাদের জানাই। ফ্ল্যাশব্যাক। এদিকে আকাশ দিন দিন ইরার প্রতি দুর্বল হয়ে পড়তেছে, কেননা আকাশ অনেকটাই ইরাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আকাশ আজ পর্যন্ত ইরার মুখটা দেখতেই পারেনি, কারণ ইরার মুখ সব সময় ঢাকা থাকতো। এদিকে আকাশ এখন সুস্থ, তাই ইরা আজকে সব কিছু চেঞ্জ করে নিচে নামে। ইরাকে দেখে আকাশের আম্মু অনেক অবাক হয়ে যায়। এ কি ইরা, তুমি এখানে? তাও আকাশের রুম থেকে বের হচ্ছ? আসলে আন্টি আমি ইরাকে আর বলতে না দিয়ে ঈশা তখন চলে আসে ওখানে। আম্মু, আমি বলছি, ও এখানে কেন? তাহলে তুই বল। তাহলে শোনো আম্মু, ভাইয়ার যখন অসুস্থ হয় তখন ইরা আমাকে কল করে ভাইয়ার খোঁজ খবর নিতে থাকে, কেননা ইরা আগে থেকেই ভাইয়াকে পছন্দ করে। তাই ভাইয়ার অসুস্থতার কথা শুনে ইরাই ভাইয়ার সাথে নার্স হয়ে থাকতে রাজি হয়ে যায়। যদিও আমি অনেকবার মানা করেছি, কিন্তু ইরা শুনবেই না। তারপরে তো তুমি জানোই আম্মু, ইরা কত সেবা যত্ন করেছে ভাইয়ার। কিন্তু ও আজকে চলে যাবে, কারণ ভাইয়া এখন সুস্থ। তা না হয় বুঝলাম, কিন্তু ইরা, আমি বলছিলাম কি তুমি আকাশের সাথে দেখা করে যাও। না আন্টি, আমি চাই না আপনার ছেলে আমার মুখটা দেখুক, কেননা আমি চাই ও আমার উপর দুর্বল হোক, আমার চেহারা দেখে নয়। কিন্তু আকাশ যদি পরে জানতে চাই তখন কি করব? আকাশ যদি আমাকে ভালোবাসে তাহলে যেন আমাকে খুঁজে বের করে নেয়। আমি চাই ও আমাকে ভালোবেসে আমার খোঁজ নেই। আমিও তাই চাই, আমার ছেলেটা যেন তোমাকে পায়। কারণ যে বিয়ের আগে আমার ছেলের এত যত্ন নিতে পারে, তাহলে বিয়ের পর আমার ছেলের কোনো কষ্টই হবে না। তাহলে আন্টি আমি এখন আসি, যদি ভাগ্যে থাকে তাহলে এই বাড়িতে আবারও আসবো। বেঁচে থাকো মা, আমিও চাই তুমি এই বাড়ির বউ হয়ে এসো। তাহলে আমি এখন আসি। আকাশ যদি আমাকে ভালোবেসে খুঁজে তাহলে আমি ওর কাছে আসব। আমি চাই না ওর সেবা যত্নের বিনিময় ওকে আমার করে নিতে। ও যখন চাইবে তখন আমি ওর হব। ফ্ল্যাশব্যাক শেষ। চলুন এবার গল্পে ফিরে যাও। আকাশ মন খারাপ করে রুমে চলে যায়। ওখানে গিয়ে ইরার কথা ভাবতে থাকে, কিভাবে ইরা আকাশের সেবা যত্ন করেছে ওইগুলো মনে করতে থাকে। সত্যি বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে ইরা, কিন্তু তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? একবারও আমার সাথে দেখা করে যেতে কি পারতে না তুমি? কেন আমাকে একা করে চলে গেলে? আকাশ কথাগুলো বলছিল, তখনই ঈশা রুমে আসে।
ভাইয়া কি হয়েছে তোর? তুই এমন করে বসে আছিস কেন? তাছাড়া তোর চোখে পানি কেন? কই, আমার কিছু হয়নি। তাছাড়া আমি ঠিক আছি। আচ্ছা, এই নার্সের কোনো নাম্বার আছে কি তোর কাছে? না ভাইয়া, কোনো নাম্বার দিয়ে যায়নি। তাহলে ওই নার্সকে কে এনেছিল বাড়িতে? আচ্ছা ভাইয়া, তুই ভালো করেই ঘরটা দেখ, মেয়েটা কিছু রেখে গিয়েছে কিনা। মানে হয়তো তোর জন্য কিছু রেখেও যেতে পারে। তুই এখন যা, আমাকে কিছুক্ষণ একা থাকতে দে। ঈশা চলে আসে রুম থেকে, কেননা ঈশা ভালো হতেই জানে ওর ভাই এখন এই রুমটা ভালো করে খুঁজে দেখবে। তাই ঈশা চলে এসেছে। নিচে এসে ওর মাকে সবটা বলে। ওর মা শুনে ওরা দুজনেই হাসতেছে। এদিকে আকাশ পুরো রুম ভালো করে খুঁজে দেখে, সব কিছু খুঁজে দেখে, কিন্তু কোথাও কিছু পেল না। তখন আকাশের মনে পড়ে ইরা অনেকবার আকাশের মোবাইল হাতে নিয়েছে। তাই আকাশ ওর মোবাইল দেখতে থাকে। ওখানে কিছু ছবি দেখতে পায় ইরার, কিন্তু একটা ছবিতেও ইরার মুখ দেখা যাচ্ছে না। এখানে ইরার মোট 15টা ছবি আছে, সবগুলো ছবি একই রকমের তুলেছে। তাই আকাশ মন খারাপ করে মোবাইল রেখে দেয়। তখনই আকাশের মনে পড়ে ছবিতে থাকা আঙুলগুলোর, কেননা প্রতিটা ছবিতে ইরা ওর আঙুল উঠিয়ে রেখেছে। তার মানে কি ইরা এই ছবিগুলোর মাধ্যমে কিছু বোঝাতে চেয়েছে আমাকে? কিন্তু কি বোঝাতে চেয়েছে? উফ, কিছুই মাথায় ঢুকছে না। এদিকে সকালে আকাশের আব্বু বের হবে, তাই উনি বের হয়ে যাওয়ার আগে আকাশের সাথে দেখা করে নিচে নামে। তখন আকাশও রুম থেকে বের হয়। আকাশ, তাহলে তুমি অফিসে আসছো তো? হ্যাঁ, আসবো আব্বু, কিন্তু কয়টায় আসবো? শাহজাহান চৌধুরী ওনার 4টা আঙুল দেখায়। আকাশ তখন বুঝতে পারে 4টায় যেতে হবে। তখনই আকাশ বুঝতে পারে, তার মানে ছবিতে থাকা এক একটা ছবির আঙ্গুলগুলো এক একটা নাম্বার। তাই আকাশ তাড়াতাড়ি করে ছবিগুলো দেখতে থাকে। প্রথম ছবিতে 6টা আঙুল ছিল, তাই আকাশ 6 লিখে রাখে। এভাবে প্রতিটা ছবিতে থাকা আঙুল হিসেব করে আকাশ নাম্বার জোগাড় করে ফেলে। নাম্বার পেয়ে আকাশ অনেক খুশি হয়ে যায়। তাই সেই নাম্বার আকাশে কল দেয়। কল দেওয়ার কিছুক্ষণ পরে এরা কল রিসিভ করে। হ্যালো, কে বলছেন? আকাশ কণ্ঠটা শোনার পর বুঝতে পারে এটা ইরার কণ্ঠ। তাই আকাশ উত্তরে বলে, আমি বলছি। ইরাও কণ্ঠটা শোনার পর বুঝতে পারে এটা আকাশে, কেননা এতদিন যার সাথে একটা রুমে ছিল তার কণ্ঠ চিনতে পারবে না, তা কি করে হয়। কেমন আছেন এখন? এই তো ভালো। তা আপনি আমাকে না বলে চলে গেলেন যে? আমার কাজ ছিল আপনার সেবা করে আপনাকে সুস্থ করে তোলা। আমি ঠিক তাই করেছি। তাই বলে আমাকে একবারও প্রয়োজন মনে করলেন না? আচ্ছা, আপনি কি জন্য কল করেছেন তা কি বলবেন? তেমন কিছু না, আমি আপনার সাথে দেখা করতে চাই। দেখা করতেই পারেন, কিন্তু কিন্তু কি বলুন? আমার মুখটা দেখাতে পারবো না আমি। ঠিক আছে, মুখ দেখাতে হবে না। তাছাড়া এখন যে পরিস্থিতি, মুখ খোলা রেখে বাইরে তো যাওয়াই যাচ্ছে না। আমি কোন হসপিটালে আসলে আপনার সন্ধান পাবো? আকাশের কথা শুনে ইরাও নিজেই ফেঁসে গেল, কেননা ইরাকে তো এখন যে কোনো হসপিটালে ওর সাথে দেখা করতে হবে। কিন্তু এখন ইরার কি করবে তা আপনারা ইরার মুখ থেকেই না হয় শুনে দিন। কি হলো বলছেন না যে? একে হসপিটালে চলে আসেন, ওখানে আসার পর আমাকে কল দিবেন। তাহলে আপনি কোথায় আছেন এতে করে খুঁজে পেতে সুবিধা হবে। ওই হসপিটাল তো অনেক বড়। এই জন্য আপনাকে বলছি ওখানে এসে কল দেওয়ার জন্য। আমি তাহলে এখনই আসতেছি। এই না না না, এখন না, 2 দিন পর। এখানে পরিস্থিতি অনেক জটিল, তাই 2 দিন পর দেখা করেন। তাহলে আমি 2 দিন পর না হয় দেখা করব। তাহলে আমি রাখছি। এদিকে আকাশ কল দেয়, অন্যদিকে ইরা ভাবতে থাকে কিভাবে কি করবে। তাই ইরা প্ল্যান করে একে হসপিটালে, কেননা ইরার একজন মামাও ওই হসপিটালে ডক্টরি করে। তাই ইরা ওনার সাথে কথা বলে সব কিছু ঠিক করে ফেলে। এতে করে আকাশ ইরাকে আরও সন্দেহ করতে পারবে না। এদিকে ইরা সব কিছু রেডি করে হসপিটালে চলে যায়, কেননা আকাশ এখানে আসলে ইরা যাতে করে আকাশকে সহজে খুঁজে বের করতে পারে। তাই ইরা এই হসপিটালটা ভালো করে ঘুরে দেখতে থাকে, যাতে করে আকাশ কোনো কিছু জিজ্ঞেস করলে তাড়াতাড়ি উত্তর দিতে পারে। তার সাথে এখানে ক্যান্টিন হতে শুরু করে সব কিছু ইরা ঘুরে ঘুরে দেখতে থাকে। এতে করে ইরার জন্য অনেকটা ভালো হয়েছে, তা আপনারা গল্প পড়ার মাধ্যমেই বুঝতে পারবেন। এদিকে আকাশ নিচে নামে। ভাইয়া, হঠাৎ এত খুশি খুশি লাগছে? কোথাও যাওয়ার প্ল্যানেই আছে নাকি? কই এত খুশি? তাছাড়া এত বড় একটা অসুখের হাত থেকে বেঁচে ফিরলাম তো, তাই খুশি খুশি লাগছে। তা তো বুঝলামই। তা কোথায় যাচ্ছিস এখন তুই?
আমি এই তো একটু অফিসে যাব। কেন, তুই কোথাও বের হবে নাকি? কেন, গেলে তুই সাথে করে নিবি নাকি? তুই যেতে চাইলে আমি তোকে নিব না, তা কখনো হয়েছে? তাহলে ভাইয়া কাল আমাকে নিয়ে ঘুরতে যাবি? কালকে? বোন আমার, কাল না গিয়ে যে কোনো দিন আমি তোকে ঘুরতে নিয়ে যাব, কিন্তু বোন কালকে আমি পারবো না। কাল কেন পারবি না? প্লিজ বোন আমার, কালকে আমি তোকে সময় দিতে পারবো না। তুই বরং আজকে অথবা কালকের পরের দিন যেতে পারিস। একটা শর্তেই রাজি হতে পারি। কি শর্ত? বেশি কিছু না, আমাকে নিয়ে তাহলে শপিং করতে বের হতে হবে। ওহ, শপিং? হ্যাঁ, করে দেব তো। তুই রেডি হয়ে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। ভাইয়া আমি তো রেডি। রেডি মানে? তার মানে তুই সব জেনে আগে থেকে রেডি হয়ে নিয়েছিস? আরে না, ভেবেছিলাম ভার্সিটিতে যাব, সেই জন্য রেডি হয়েছিলাম। তাছাড়া আমি কি জানবো? কিছু না বোন আমার, চল এবার। মা, আমি ঈশাকে নিয়ে বের হলাম। এইদিকে আকাশ ঈশাকে নিয়ে এসে গাড়িতে বসে। যাক, বাসা গেল। ঈশা কিছু জানতেও পারেনি, আবার বুঝতেও পারেনি। তুমি কি ভেবেছো ভাইয়া? আমি কিছুই জানি না, তাই না? আমি সব জানি। তুমি যে কাল ইরার সাথে দেখা করতে যাবে, তাই ইরা আমাকে কল দিয়ে জানিয়েছিল। এদিকে ওরা গাড়ি চালিয়ে একটা শপিং মলের সামনে চলে আসে। ওরা দুজনেই ভেতরে ঢুকে যায়। ওখানে ঈশা ইরাকে দেখতে পায়, সেজন্য ঈশা কিছুটা ঘাবড়ে যায়। তখনই ইরা ঈশাকে দেখে ডাক দেয়। আইসা, ঈশা, আরে এদিকে তাকা। ঈশার দিকে তাকায়, তখন ইরা হাতের ইশারায় ঈশাকে এইদিকে আসতে বলে। ভাইয়া আমার ফ্রেন্ডের সাথে আলাপ করিয়ে দিই তোর। আমার সাথে কেন আলাপ করাবি? ভাইয়া চল তো, চুপচাপ করে, নয়তো ও আবার মাইন্ড করবে। ঈশা আকাশকে নিয়ে ইরার কাছে যায়। ভাইয়া তোর সাথে পরিচয় করে দি, ও হচ্ছে আমার বান্ধবী ইরা। ইরা নামটা শোনার পর আকাশের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই নামের মেয়েটা তো... ভাইয়া তুই যা ভাবছিস আসলে তা নয়। ওর বাবার শত শত কোটি টাকা আছে, বুঝলি? তা না বুঝলাম, কিন্তু... কি ব্যাপার ঈশা, উনি কে? আর আমার নামটা শুনে এমন চমকে উঠলো কেন? আরে বলিস না দোস্ত, ভাইয়া অসুস্থ হওয়ার পর একজন নার্স ভাইয়ার সেবা করে। এই নার্সের নাম ছিল ইরা, তাই ভাইয়া ওই এই নামটা শুনলেই এমন করে। তাই আমি ভাইয়া বললাম, আর কি যে তুই ওই মেয়েটা না? ও, বুঝতে পেরেছি। তা এখানে যখন এসেছিস তাহলে চল আমরা দুজনে মিলে শপিং করি। তাহলে আমি কি করব? কি করবেন মানে? আপনি ওখানে কফি শপে গিয়ে কফি খান। ইরার কথা শুনে আকাশ তো হাত করে তাকিয়ে আছে। এইদিকে ইরা ঈশাকে টেনে নিয়ে গেল। কিছু দূর যাওয়ার পর ইরা বলে ওঠে, আরে এইভাবে টেনে কেন আনলি? ভাইয়া আসলে সমস্যাটা কি ছিল? সমস্যা মানে অনেক বড় সমস্যা। কাল তোর ভাইয়ার সাথে দেখা করার জন্য ড্রেস কিনবো। যদি তোর ভাইয়া ড্রেস দেখে যায় তাহলে তো চিনে ফেলবে। তোর মাথায় কি বুদ্ধি রে? এখন চল, ড্রেস কিনতে হবে। কাল দেখবি তোর ভাইয়াকে কেমন নাকানি চোপানি খাওয়ায়। তা পরে দেখবো, এখন চল তাড়াতাড়ি। ওরা দুজনে গিয়ে অনেক কিছু কিনে নেয়। নেওয়া শেষ করে ওরা কফি শপে আসে। দেখে আকাশ মোবাইলে বসে গল্প লিখতেছে। তখনই ইরা পিছন থেকে এসে জিজ্ঞেস করে, কি করেন একা একা? ও আপনি? আমি তো ভেবেছি কি নাকি। ভাইয়া শপিং করে ক্ষুধা লেগে গেছে, কিছু অর্ডার কর। আকাশ ওয়েটারকে ডেকে এনে খাবার অর্ডার দেয়। ওয়েটার খাবার নিয়ে এসে ওদের দেয়। ওরা খাবার শেষ করে বেরিয়ে পড়ে। গাড়িতে যাওয়ার সময় আকাশ ঈশাকে প্রশ্ন করে, ঈশা, ওই মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে। এই রে, সত্যি সত্যি চিনে ফেললো নাকি? কিরে, চুপ করে আছিস যে? ভাইয়া তুইও না? কি কি করে তুই ওকে চিনবি? ওকে তো আজ প্রথম দেখলি তুই। তা ঠিক বলছিস, কিন্তু ওকে দেখে খুব চেনা চেনা লাগছে। কথাগুলো বলে আকাশ চুপ হয়ে যায়। অন্যদিকে ঈশা মিটমিট করে হাসছে। পরের দিন সকালে আকাশ বের হয়ে যায় একে হসপিটালের দিকে। ওখানে অনেক সব জায়গায় খুঁজতে থাকে ইরাকে, কিন্তু না পেয়ে ইরাকে কল দেয় আকাশ। ইরা আকাশকে বাগানের সামনে আসতে বলে। আকাশ অনেক খোঁজাখুঁজির পর ইরাকে দেখতে পেল। আকাশ ইরার পেছনের দিকে ছিল, তাই আকাশ হাই ইরা। ইরা ডাকতেই পেছনে ফিরে তাকায়। ইরা পেছনে তাকাতেই আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরার দিকে। ইরা একটা নীল শাড়ি পরেছে।
দেখতে একদম পরীর মতো লাগছে, কিন্তু আজও আকাশ চেহারাটা দেখতে পাচ্ছে না, কেননা ইরার মুখটা আজকেও বাঁধা। আপনি চলে এসেছেন, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? তেমন একটু হয়নি, কিন্তু এখানে এসে আপনাকে খুঁজে নিতে অসুবিধা হয়েছে। আপনি তো প্রথম এসেছেন এখানে, সেজন্য সমস্যা হওয়াটা স্বাভাবিক। তা এখানে কি দাঁড়িয়ে কথা বলবেন? আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না আপনাকে। 15 মিনিট তো দিতে পারেন। তা অবশ্যই দিতে পারি। তাতেই হয়ে যাবে। তাহলে এখানে আমরা কফি শপে না বসে আমরা এখানে বাগানের পেছনের দিকটায় যাই, কি বলেন? হ্যাঁ, বসা যায়, চলুন। ওরা পেছনের দিকে গিয়ে বসে, ওখানে কথা বলতে থাকে। তখন আকাশ ইরাকে প্রশ্ন করে বসে, আমাকে আপনার কেমন লাগে? কেমন লাগে মানে? মানে হলো আপনি আমাকে পছন্দ করেন কিনা তা জানতে চেয়েছি। দেখুন, আমার কর্তব্য ছিল, তাই আমি আপনার সেবা করেছি। দেখুন, আমি জানি আপনি আমার সেবা করেছেন, কিন্তু সব সেবার মাঝে আপনার সেবাটা আলাদা ছিল। কি বলতে চান? আমি বলতে চাই, আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আপনি নার্স হওয়াতে ভয়ে বলতে পারছেন না, কারণ আপনার হয়তো পাউন্ড না থাকতে পারে, কিন্তু আমরা বড় লোক, সেজন্য আপনি বলতে পারছেন না ভয়ে। কি জানি যদি গরিব আর নার্স বলে আপনাকে ফিরিয়ে দিই, তাই তো? ওরকম কোনো ব্যাপারই না। তাছাড়া আমি আপনাকে ভালোবাসলেই যে আপনার পরিবার আমাকে মেনে নাও নিতে পারে। দেখুন, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে কথা দিচ্ছি, কেউ আপনাকে আমার থেকে আলাদা করতে পারবে না। এদিকে ইরা কি বলবে কিছুই বুঝতে পারছে না, কারণ ইরা যেমনটা চেয়েছিল আকাশ ঠিক তেমনটাই করতেছে, তাই অনেকটা ভেবে রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি রাজি। ইরার মুখে রাজি হওয়া শুনে আকাশ দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আকাশ খুশিতে ইরাকে জড়িয়ে ধরে। আমি জানতাম তুমি রাজি হবে, তাই তোমার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। এগুলো কখন কিনলেন? কাল বোনকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম, তখন কিনেছি। এখন হাতটা বাড়িয়ে দাও। হাত কি করে বাড়াবো? হাতে তো গ্লাভস পরা। তাতে কি, 1 মিনিটের জন্য খুললে কিছু হবে না। এদিকে ইরা হাতের গ্লাভস খুলতে রাজি হচ্ছে না, কারণ গ্লাভস খুললেই ইরা ধরা খেয়ে যাবে, কারণ ইরার হাতের আঙুলে হীরের আংটি আছে, তার উপর আছে হীরের ব্রেসলেট। এইগুলো দেখলে আকাশ বুঝে যাবে। আপনি আমাকে দিন, আমি বাড়িতে গিয়ে পরে নিব। এখানে হাত খোলাটা ঠিক হবে না। আকাশ কিছুটা ভেবে ইরার হাতে বক্সটা দিয়ে দিল। বক্স দিয়ে আকাশ ওখান থেকে চলে আসে। ওখান থেকে আসার পর আকাশ অনেকটা খুশি ছিল, কিন্তু সেই খুশিটা বেশিক্ষণ থাকলো না, কেননা আকাশ বাড়িতে এসে জানতে পারে ওর বিয়ের কথাবার্তা চলছে। তাই আকাশ ওর আম্মুকে একটু সাইডে নিয়ে আসে। আম্মু, এসব কি হচ্ছে? কি হচ্ছে মানে? তোর বিয়ের কথাবার্তা চলছে? আয় আমার সাথে আয়, এখন ওনাদের সাথে কথা বল, যা বলার ওনারা চলে গেলে বলতে পারবি। কথাগুলো খুব আস্তে আস্তে বলল। আকাশ কোনো উপায় না পেয়ে ওখানে গিয়ে বসে। ওখানে অনেকেই আকাশকে মোটামুটি চেনে, কারণ এখানে অনেক ব্যবসায়ী, তাই আকাশও কিছু লোককে চেনে, আর সবাইও আকাশকে চেনে। তাই ওনারা কথা বলে চলে যায়। ওনারা যাওয়ার পরই শুরু হলো আসল ঘটনা। তুমি কি করলে এটা? কি করলাম আমি? তোর বিয়ে ঠিক করলাম। তুই তো কাউকে পছন্দ করিস না, তা তো আমি জানি। তাই ওই মেয়েটা আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই ওর সাথে তোর বিয়ে হবে। কিন্তু আম্মু, তুমি আমাকে না জিজ্ঞেস করে কি করে করলে আম্মু? এখানে বলার কি আছে? কেন, তুই কি বিয়ে করবি না? তোর যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি কাল মেয়েকে আসতে বলি বাড়িতে, তখন না হয় তোরা কথা বলে নিবি। দেখা করার জন্য বাড়িতে কেন আসবে? ভাইয়া ও আমার বান্ধবী, তাই ও এখানেই আসবে। দেখো মা, মেয়ে আমার পছন্দ না হলে কিন্তু তুমি বিয়ে ক্যান্সেল করে দিবে, কথা দাও। ঠিক আছে, দিলাম তোকে কথা। যদি তোর পছন্দ হয় তাহলে আমরা খুব শীঘ্রই তোদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আকাশ ওখান থেকে চলে যায়। ওইদিকে আকাশ চলে যাওয়ার পর ঈশা আর ওর আম্মু দুজনেই হাসতে থাকে। সত্যি আমু, তুমি কতই না ভালো অ্যাক্টিং করতে পারো। তুই কম কিসের? সব তো তোর জন্যই হয়েছে। এদিকে আকাশ রুমে গিয়ে ভাবতে থাকে কি করবে। তখন ইরার কথা মনে পড়তেই আকাশ ইরাকে কল দেয়। ইরাকে কল দিয়ে সব কিছু জানায় আকাশ। এইদিকে ইরা সবটা জেনেও কিছুই বলছে না, শুধু এতটুকুই বলে, দেখুন, আপনি নিজে নিজে আমাকে ভালোবাসতে চেয়েছেন, অথচ এখন বলছেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে। চিন্তা নেই, মেয়ে আমার পছন্দ না হলে বিয়ে ক্যান্সেল হয়ে যাবে। যদিও মেয়ে পছন্দ হয় তবুও আমি না করে দেব। আচ্ছা, যেমনটা আপনার খুশি। আপনি আমাকে বিয়ে না করলেও আমার কিছু যায় আসে না, এখন সবটা আপনার উপর নির্ভর করে। কথাগুলো বলে ইরা কল কেটে দেয়। অন্যদিকে আকাশ অনেক টেনশনে পড়ে গেল।
পরের দিন আকাশের সাথে বিয়ে ঠিক করা মেয়েটি আসলো, তাও শাড়ি পরে। ও এসেই বাড়িতে ঢুকে যায়। ওখানে গিয়ে ঈশাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। ওয়াও, কি সুন্দর লাগছে রে তোকে। তা যার জন্য এত সুন্দর করে সেজেছি সে কোথায়? ভাইয়া তো রুমে এখনো ঘুমাচ্ছে। কি বলছিস? সকাল 11টা বাজে আর এখনো ঘুমাচ্ছে? কি করবে, না পারছে কিছু বলতে আর নাই পারছে কিছু সইতে। তুই দেখি আমার হবু বরটাকে টেনশনে মেরেই ফেলবি। বাপ্পা, কি রে, বিয়ে না হতেই এত দরদ? না জানি বিয়ে হলে তো তখন তুমি আমাকে চিনতেই পারবে না। কি যে বলিস না, তুই তো আমার বেস্টি, কিন্তু ও তো আমার জীবন। সত্যি, তুই ভাইয়ার জন্য যা করলি না, আমরা সবাই এতে করে তোর ওপর চিরকৃতজ্ঞ থাকবো। ঈশা দেখ, এবার কিন্তু তুই মার খাবি, বলে দিলাম। কে এসেছে ঈশা? কে আর আসবে, তোমার পুত্রবধূ এসেছে। মিসেস পারুল আক্তার আসলে ইরা ওনাকে সালাম করতে গেলে উনি ইরাকে জড়িয়ে ধরে বলে, বেঁচে দেখো মা, সত্যি এরা তুমি না থাকলে কি করে যে ওর খেয়াল রাখতাম কে জানে। তাছাড়া আমিও দেখবো আকাশ তোমাকে পছন্দ না করে কিভাবে থাকতে পারে। আন্টি থাক না ওইসব কথা, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? তুই ইরাকে তোর রুমে নিয়ে যা, আর হ্যাঁ, আমি তোর জন্য নাস্তা পাঠাচ্ছি। আম্মু, তুমি তাহলে নাস্তা পাঠিয়ে দাও, আমি রুমে গেলাম। ওরা রুমে চলে গেল। পারুল আক্তার ওদের জন্য নাস্তা পাঠালে ঈশা আর ইরা ওরা দুজনেই নাস্তা করে নেয়। নাস্তা করা শেষ হলেই ঈশা ইরাকে নিয়ে আকাশের রুমে যায়। ওখানে গিয়ে দেখে আকাশ নেই। তখন ওরা বুঝতে পারলো আকাশ ফ্রেশ হচ্ছে, তাই ঈশা ইরাকে নিয়ে বারান্দায় বসে বসে কথা বলতে থাকে। ওদের কথা শুনে আকাশ রেডি হয়ে বারান্দায় যায়। ওখানে গিয়ে ঈশার সাথে একটা মেয়েকে দেখতে পায়, কেননা আকাশ এখনো ইরাকে চেনে না। ঈশা, উনি কে? ভাইয়া, ও আমার বান্ধবী। তাছাড়া ওর সাথেই তোর বিয়ে ঠিক করা হয়েছে, তাই তোরা দুজন কথা বল, তাড়াতাড়ি নিচে নেমে জানাবি কিন্তু। ঈশা চলে যাওয়ার পর আকাশ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি তো, এই মেয়েটা অনেক সুন্দর, যেমন রূপ তেমনই গুণ। কিছু বলছেন না যে? যা বলার নিচে গিয়ে বলবো, চলেন আমার সাথে। আকাশ ইরাকে নিয়ে নিচে চলে আসে। ওখানে তখন আকাশের বাবা মা ও ঈশাও ছিল। ভাইয়া, তোর কিছু বলার থাকলে বল। আমি ওনাকে বিয়ে করব। তোমরা যত তাড়াতাড়ি পারো বিয়ের কাজ শুরু করে দাও। কথাগুলো বলে আকাশ ওর আব্বুকে নিয়ে অফিসে চলে যায়। শাহজাহান চৌধুরী তখন বাড়িতে ছিল না। ইরা আসার পর উনি কল দিয়েছিল আসার জন্য। এদিকে আকাশের কথা শুনে ঈশা, ইরা ও পারুল আক্তার কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কি এমন হলো যে আকাশ রাজি হয়ে গেল? এখন হয়তো পাঠকগণ আপনারা বুঝতে পারছেন না কি থেকে কি হয়ে গেল। আপনারা হয়তো ভাবছেন যেখানে আকাশ একজন নার্সকে না দেখে ভালোবাসতে পারে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, সেখানে এখন কিনা ইরাকে দেখার পর এখন ওকে বিয়ে করতে চায়। চিন্তা করবেন না, আকাশ হঠাৎ করে কেন ওর মত পাল্টে নিল। এটা কি হলো ঈশা? আমিও তো তাই ভাবছি। ভাইয়া গতকাল পর্যন্ত বিয়ে ভেঙে দেওয়ার প্রস্তুতি ছিল, কিন্তু হঠাৎ রাজি হয়ে গেল, বিষয়টা মাথায় ঢুকছে না। আচ্ছা, তুই কি ভাইয়াকে কিছু বলেছিলি? বিশ্বাস কর, আমি না কিছুই বলিনি। উনি শুধু আমার দিকে একবার তাকিয়েছে, তারপর নিচে নিয়ে এলো। আচ্ছা, সে যাই হোক, তুই আমার ভাবিই হবি, এটাই আমার কাছে বড় পাওয়া। কিন্তু তুই মন খারাপ করে বসে আছিস কেন? তুই কি খুশি হসনি? হ্যাঁ বলো ইরা, তুমি কি খুশি হওনি? আন্টি, একদিক দিয়ে খুশি হয়েছি, আবার অন্য দিক হিসাব করলে মনটা খারাপ হয়ে যাচ্ছে। কোন দিক হিসেবে করে মন খারাপ হচ্ছে তোর? ওই যে গতকাল আমার সাথে দেখা করে প্রপোজ করেছিল, কিন্তু তখনও আমি আমার মুখ তো দূরের কথা, হাতটাও দেখাইনি। এটা বল, ভাইয়া তোকে কি দিয়ে প্রপোজ করেছিল? এই তো একটা হীরের আংটি আর ব্যাসলাইট। এইগুলো কবে কিনলো আবার? ওই দিন তুই আসছিলি না শপিং করতে, ওই দিন আমি আর তুই তো একসাথে ছিলাম, তখন উনি ওই ফাঁকে গিয়ে কিনেছিলেন। ওয়াও, হিরে দিয়ে প্রপোজ! থাক, মন খারাপ করিস না, ভাইয়া আসলে জিজ্ঞেস করে নেবনি তোকে কেন ভাইয়া পছন্দ করেছে। আচ্ছা, আমি এখন যাই। সে কি ইরা, তুমি না না খেয়ে চলে যাবে নাকি? আন্টি, এরপর তো এখানেই থাকবো, তখন না হয়। আর আমাকে আন্টি না ডেকে মা বলে ডাকবে। ঠিক আছে আন্টি। আবারও উফ, সরি মা।
এই তো লক্ষ্মী মেয়ে। ঈশা, তুই তাহলে ইরার সাথে ওদের বাড়িতে যা, গিয়ে বিয়ের তারিখটা ঠিক করে আয়। আম্মু, আমি কেন? তোমরা কি যাবে না? কেন? তুই ঠিক করলে কি হবে? তাছাড়া তুই যা ঠিক করবি এটার ওপর তোর ভাইয়া কোনো দিনই অমত করবে না। আমার মনে হয় কি আকাশ তোর জন্য ইরাকে বিয়ে করতে রাজি হয়েছে। আম্মা ঈশার জন্য বলছে মানে? আসলে ঈশা আকাশকে বলেছিল তোমার কথা, যে তোমারই ঈশা ভাবি বানাতে, তাই আকাশ হয়তো রাজি হয়েছে। আসলে আকাশকে আমরা সবাই ভয় পাই, কিন্তু ঈশা কোনো আবদার করলে আকাশ সে আবদার অবশ্যই পূরণ করবে। তাই ঈশা, তুই গিয়ে কথা বল, আমি যত তাড়াতাড়ি পারি তোদের বিয়েটা দিয়ে দিব। আচ্ছা আম্মু, তাহলে আমি ইরাকে নিয়ে যাচ্ছি। ইরা ঈশার সাথে বের হয়ে গেল। যাওয়ার আগে আকাশের আম্মুকে সালাম দিয়ে বের হয়ে যায়। এইদিকে ইরা ওই বাড়িতে গিয়ে বিয়ের ডেট ঠিক করে ফেলে। 5 দিন পর বিয়ে ঠিক করা হয়। এদিকে ঈশা আকাশকে সব কিছু জানিয়ে দেয়। আকাশ চলে যায় অফিস থেকে ফিরে পরের দিন বাড়ির সবাইকে নিয়ে শপিং করতে যায়। অন্যদিকে ইরাদের বাড়ির সবাইও শপিং করতে যায়। ওনারা দুই পরিবার দুটো শপিং মলে যায়। সবাই সবার জন্য কিনতেছে, কিন্তু আকাশকে কেউ কিছু কিনে দিচ্ছে না। এমনটা ইরার বেলায়ও হয়েছে। বাড়ির সবাই নিজেদের জন্য কিনতেছে, কিন্তু কেউ ইরাকে কোনো কিছুই কিনে দিতেছে না। তোমরা আমাকে কোনো কিছুই কিনে দিচ্ছ না। বিয়েটা আমার নাকি তোমাদের? তোকে এখন আমরা কিছু কিনে দিব না। কাল হবু জামাই তোকে শপিংয়ে নিয়ে যাবে, তখন তোর যা মন চায় কিনতে পারবি। কিন্তু আমাকে তো ঈশা বলল ওর ভাইয়াও নাকি শপিংয়ে গিয়েছে। গিয়েছে, কিন্তু সে কিনবে না। যেমনটা তুই আমাদের সাথে এসেছিস, ঠিক জামাইও ওদের নিয়ে গিয়েছে। এইবার ব্যাপারটা বুঝতে পারলাম। তাহলে চুপ করে থাক। আমাদের অনেক কিছু কেনার বাকি আছে, তার উপর পুরো বাড়ি সাজানোর জন্য লোক কাজ করছে। তুই কাল কিনতে পারবি। এদিকে দুই পরিবারের কেনাকাটা শেষ হয়ে গেল। ইরা ওর পরিবারের সবাইকে নিয়ে চলে গেল বাড়িতে। সাথে আকাশও সবাইকে নিয়ে আসলো বাড়িতে। পরের দিন সকালবেলা আকাশ রেডি হয়ে বের হয়, ইরার বাড়িতে যায়। ইরা রেডি হলে ওকে গাড়িতে উঠিয়ে চলে যায় শপিং মলে। ওখানে আকাশ ইরার শাড়ি পছন্দ করে দিচ্ছে। এক কথায় ইরা কী কী পরবে সব কিছু আকাশ পছন্দ করে দিচ্ছে। সাথে ইরাও আকাশের সব কিছু পছন্দ করে দিচ্ছে। সব কিছু কেনা হলো, এবার তাহলে যাওয়া যাক। অনেক সময় পার হয়েছে, এবার এখান থেকে খেয়ে তারপর আমরা বের হব। আকাশ ইরাকে সাথে নিয়ে গাড়িতে ওঠে। ওখান থেকে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করে। গাড়ি থেকে নেমে ওরা দেখতে খেতে চলে যায়। খাওয়া শেষ করে বের হয়ে যায়। এদিকে বিয়ের দিন এগোতে থাকে, কিন্তু আকাশ এই কয়েকদিনে নার্সের একেবারের জন্য খোঁজ নেয়নি। বিয়ের সব কিছু রেডি হতে থাকলো। আকাশ বর সেজে বিয়ে বাড়িতে গেল। বিয়ে বাড়িতে গেটে পাউন্ড দাবি করে, তাও 50,000 পাউন্ড। ওখানে অনেক কথাবার্তা বলে ঈশা। 35,000 পাউন্ড দিয়ে তারপর ওরা গেটের ভেতর ঢুকতে পেল। এরপর ওদের বিয়ে পড়ানো শেষ হয়ে গেল। বিয়ে শেষে সবার খাওয়া দাওয়া শেষ করে অনেকে চলে যায়। রাত 8টা বাজে। আকাশ ইরাকে নিয়ে একটা গাড়ি করে বাড়িতে আসে। এদিকে আকাশের রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সব কিছু ঠিক করে আকাশ ইরাকে নিয়ে এলো ওর রুমে। ইরা বিছানা ছেড়ে উঠে আকাশকে সালাম দিচ্ছে। তাক, সালাম করতে হবে না। আম্মু বলে দিয়েছে স্বামীকে সালাম দিতে। তাহলে অজু করে নিন, আমরা নামাজ পড়ে নতুন করে আমাদের জীবন শুরু করব। ইরা ও আকাশ ওরা দুজনে অজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষে আকাশ ইরাকে নিয়ে গিয়ে বিছানায় বসায়। আপনার পাটা এগিয়ে দিন তো। কেন? আমার পা এগোবো কেন? আরে বই কেন পাচ্ছেন? আমি তো আপনার স্বামী, তাই না? আমি দেখলে ক্ষতি কি? কি দেখবেন? কেন, আপনার বান্ধবীরা বলেনি ফুলসজ্জার রাতের ব্যাপারে? বলেছে তো, কিন্তু পা কেন দিব এই ব্যাপারে তো কিছু বলেনি। এদিকে ইরাকে এমন ভয় পেতে দেখে আকাশের অনেক ভালোই লাগছে। আমার সাথে ডাবল অ্যাক্টিং করো, তাই না? তুমি কি ভেবেছো আমি কিছুই জানতে পারবো না, তাই না? কি হলো দেন বলছি। ইরা পা এগিয়ে না দিলে আকাশ জোর করে ইরার পা ধরে নিজের পায়ের উপর রাখে। এতে করে ইরা চিৎকার করে ওঠে। কেউ আছো? এই রাক্ষসটা আমার পা খেয়ে ফেললো রে। কোনো লাভ হবে না, এই রুম থেকে কোনো চিৎকারই বাইরে যাবে না, তাই অযথা চিৎকার করতে যাবেন না। আকাশ নিজের পকেট থেকে একজোড়া হীরের নূপুর বের করে ইরার পায়ে পরিয়ে দিল। ইরা তো নূপুর দেখে অবাক।
আপনি এই জন্য পা এগোতে বলেছিলেন? আমি তো কি না কি ভেবে নিয়েছি। এইদিকে ইরা যতই আকাশের সাথে কথা বলছে ততই ইরা কিছুটা কষ্ট পাচ্ছে, তা আপনারা পরেই জানতে পারবেন। পরের দিন সকালে ওরা রেডি হয়ে নিচে নামে। ওখানে ইরা ঈশা ওরা অনেকে মজা করতে থাকে। এভাবে 3 দিন কেটে যায়। ইরার জ্বর হয়ে যায় বৃষ্টিতে ভেজার কারণে, তাই আকাশ এটার সেবা করতে থাকে। তুমি আমার এইভাবে সেবা করেছিলে তাই তো? আমি কখন সেবা করলাম? এই যে যখন আমি অসুস্থ ছিলাম তুমি নার্স হয়ে আমার সেবা করলে, অনেক ভালোবাসা দিলে আমায়। এগুলো আপনাকে কে বলেছে? ঈশা, তাই তো? না, মনে পড়ে আমি তোমাকে একটা আংটি ও ব্রেসলেট দিয়েছিলাম, সাথে একটা শাড়ি। ওই শাড়িটাই পরে তুমি আমাদের বাড়িতে এসেছিলে আমার সাথে দেখা করতে। তখন আমি এই যে তোমার হাতে আংটি আর ব্রেসলেট দেখে চিনতে পারি ওরা তুমিই ছিলে, এবং যা তোমার হাতে এখনো আছে। আকাশের কথাই ইরা তাকিয়ে দেখে সব কিছু এখনো আছে। তাহলে বিয়ের আগে তুমি এক করোনা রোগীর সেবা করে তাকে তোমার স্বামী বানিয়েছো। আজ সেই স্বামী তার করোনার কাছাকাছি যাওয়ার বউয়ের সেবা করছে। কথাটা বলার পর ইরা খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরাতেই শুরু হলো করোনা হওয়া স্বামী স্ত্রীর ভালোবাসা।